ক্লাস ছিল রিডিং কম্প্রিহেনশন বা আরসির উপরে। আমরা এতদিন আমরা জানি যে একটা টিসি কীভাবে সলভ করতে হয়, একটা আরসি কীভাবে সলভ করতে হয়। টিসি ডাবল ব্ল্যাঙ্ক এবং ট্রিপল ব্ল্যাঙ্ক নেক্সট বারবার ক্লাস আমরা নিব। টিসি ডাবল ব্ল্যাঙ্ক ট্রিপল ব্ল্যাঙ্ক জাস্ট সেম জিনিস, লজিকটা কম্বাইন করতে হয়। সো এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমরা শিখবো, সেটা হচ্ছে আরসি এবং সিআর। এটাকে আমরা বলতেছি যে রিডিং পার্ট। অর্থাৎ আমাদের গত কয়েকদিন ক্লাসে আমরা যা শিখতে চেষ্টা করছি সেগুলো হচ্ছে জিআরই ভার্বালের 50%। অর্থাৎ টিসি টিসির মধ্যে এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক এবং এসি এগুলো মিলে আসলে জিআরির যে পার্টটা যাবে সেটা হচ্ছে আমার 50% পার্ট যাবে। তো 50% যদি পার্ট যায়, আমার তো বাকি রয়ে গেছে আরও 50%। অর্থাৎ হচ্ছে আপনার 27টার মধ্যে প্রায় আপনার থাকবে 13টা অথবা 14টা, যদি একটা বেশি কম থাকে। বারবার ধরেন থ্রি ব্ল্যাঙ্ক দুইটা চলে আসে, টোটাল মিলে এইটা থাকবে। তার মানে এই 50% হচ্ছে আপনার আমরা পড়াশোনা করলাম, তার মধ্যে একটা ক্লাস হইলে হবে যেটা প্র্যাকটিস করবো আমরা, এটা বাদ। কিন্তু এখন বাকি যে 50% ডিপেন্ড করতেছে রিডিংয়ের উপর, রিডিং কম্প্রিহেনশন। অর্থাৎ এটা করার জন্য ভোকাবুলারির প্রয়োজন নাই, অর্থাৎ ভোকাবুলারির ইফেক্টটা আমার ওই 50%-এর জন্য গেল। তার মানে এটা করার জন্য কি দরকার? এটা করার জন্য দরকার একটা প্যাসেজকে আপনার ঠিকঠাকভাবে বোঝা, কী চাইতেছে সেটা অ্যানালাইসিস করা, এবং কোশ্চেনটা কী চাইতেছে সেটা ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করা। কারণ কোশ্চেনে যদি আমি না বুঝি তাহলে আমি আরসি করতে পারবো না, এটা আমার সমস্যা। সো কোশ্চেনটা যদি আমি ঠিকঠাক বুঝি তাহলে আমি আরসি করতে পারবো। সো এই জন্যে আরসির মধ্যে দুই রকমের, একটা হচ্ছে নর্মাল আরসি আর একটা হচ্ছে সিআর, ক্রিটিক্যাল রিজনিং। মানে একটা হার্ডেস্ট লেভেলের লজিক্যাল থিঙ্কিংয়ের একটা কোশ্চেন আসে, একটাই আসে কোশ্চেনটা। এটা হয় প্রথম পার্টে আসে অথবা সেকেন্ড পার্টে, যে কোনো জায়গায় একটা কোশ্চেনে আসবে। অর্থাৎ এটা দিয়ে আপনাকে চিন্তা করবে লজিক্যালি আপনি কতটুকু স্ট্রং, এটা একটা কোশ্চেনে আসবে। আপনি যদি এটা মানে লজিক্যালি বুঝেন তাহলে এটা পারবেন, না যদি না বুঝেন হয়তো বা ভুল করবেন। কিন্তু তার মানে এটা একটা, আর বাকি যে কোশ্চেনগুলো থাকে এটা ধরেন 13টা আসবে, তাহলে হইলো কি আমার 13টা কোশ্চেন। এই 13টা কোশ্চেন পারার জন্য আমার কি লাগবে? আমি হচ্ছে রিডিং হ্যাবিট বা রিডিং আমি বুঝি কিনা, আমার একটা প্যাসেজ পড়ে আমি শর্ট গল্প বানাইতে পারি কিনা, সেটা আমার মেন দরকার। আমরা প্রসেসটা যেগুলো বলবো একদম মাথায় ফুল গাইতে নেবেন যে আমরা করতে হবে। তো এই আরসির মধ্যে টোটাল 8 রকমের কোশ্চেন আসে, 8 রকমের। মানে কোশ্চেনটা তো আমার বুঝতে হবে, টাইপটা বুঝতে হবে, নাহলে তো সমস্যা। 8 রকমের কোশ্চেন আসে। এই 8 রকমের কোশ্চেনগুলো কী কী আমরা ভিডিওতে ছিল সেটা। তো প্রথম আমরা একটু ওভারভিউ করি, বাট বাকিটা ভিডিও থেকে ভালোভাবে জানবেন। একটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। তো ফ্যাকচুয়াল কোশ্চেন কি? ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে, আমরা যদি বাংলায় বলো যে নিচের কোনটি সত্য। অর্থাৎ আপনি এই কোশ্চেনগুলোর আনসার সরাসরি প্যাসেজে পাবেন, মানে ঘুরাবে ফিরাবে না। প্যাসেজে বলবে যে ধরেন হচ্ছে সূর্যের আলো থেকে কি আসতেছে, সরাসরি বলে দিবে প্যাসেজে আসে আনসারটা। অর্থাৎ এই টাইপের কোশ্চেন আসলে আমি সরাসরি প্যাসেজে পাবো। আরেকটা হচ্ছে নন ফ্যাকচুয়াল কোশ্চেন বা নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন। এই টাইপের কোশ্চেনের আনসার আমরা সরাসরি পাবো। এটা মানে হচ্ছে নিচের কোনটি সত্য নয়, বাংলা কথায় যদি বলি। তাহলে এই দুইটা সরাসরি প্যাসেজে আছে। এটা এবং এটা চিনবো কীভাবে? চিনার হচ্ছে পরীক্ষা হলে সরাসরি দেখা যাবে, কোশ্চেনের মধ্যে দেখা থাকবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, বা প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, বা প্যাসেজ মেনশন দ্যাট। মানে প্যাসেজকে সরাসরি ইন্ডিকেট করতেছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজের মধ্যে এটা অনুযায়ী এটা কি তোমার কাছে। প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, প্যাসেজে কি আছে। প্যাসেজ মেনশন দ্যাট, আমি কি বললাম? 3টা ওয়ার্ড, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, প্যাসেজ মেনশন দ্যাট। মেনশন, এই 3টা জিনিস যদি থাকে তাহলে বুঝবো এটা ফ্যাকচুয়াল কোশ্চেন। এটার জন্য মোটামুটি আমরা চিন্তা করতে হবে না, লজিক্যাল চিন্তা করতে হবে না। কি বুঝাইতেছি? লজিক্যাল আপনার আর অনুমান করার কোনো প্রয়োজন নাই। আপনি এখানে সরাসরি প্যাসেজের মধ্যে আনসারটা আমার গিভেন। এই কথাটা কি বুঝছি? জি ভাইয়া, বুঝছি। অর্থাৎ তার মানে আমি যদি প্যাসেজটা পড়ি এবং এই ওয়ার্ডটা কিওয়ার্ডটা পাই, এই কিওয়ার্ডের যে সেন্টেন্সটা প্যাসেজে পাবো এখানে আমার আনসারটা আছে। তার মানে এই টাইপের কোশ্চেনকে আমরা বলতেছি ফ্যাকচুয়াল কোশ্চেন। আরেকটা হচ্ছে নন ফ্যাকচুয়াল বা নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন, যেটা হচ্ছে এটা যে উপরের নিচের কোনগুলো সত্য বা নিচের কোনটা নাই, মিথ্যা, প্যাসেজে নাই, অ্যাকসেপ্ট, মানে নিচের কোনটা নাই উপরে, তো উপরেরটা যেটা এটা জাস্ট উল্টাটা। এখানে থাকবে কি পুরো প্যাসেজের ধরেন উদাহরণ টুদাহরণ টাইপের, এটা খুব কম আসে। বাট যদি প্যাসেজের মধ্যে উদাহরণ টাইপের কোনো কিছু থাকে, ডেটা থাকে, তখন হয় কি 3টা উদাহরণ দিয়ে দিবে আর একটা দিবে না, এরকম ওইটা হয় আনসার। সো এটা চিনব কীভাবে? অ্যাকসেপ্ট বলে দিবে যে এটা বাদে কোনটা, কোনটা নাই। সো ফ্যাকচুয়াল এবং নন ফ্যাকচুয়াল কোশ্চেনে আমরা সরাসরি প্যাসেজের মধ্যে আনসার পাবো। আমরা প্যাসেজের মধ্যে ওই কোশ্চেনে ওই জায়গায় গেলে আমরা আসলে লোকেট করতে পারবো। একমাত্র এই দুইটা কোশ্চেনে আমরা হচ্ছে প্যাসেজে পাবো, আদারওয়াইজ বাকিগুলা
প্যাসেজে আছে বাট চিন্তা করতে হবে। এরপরে একটা কোশ্চেন আছে সামারি কোশ্চেন। সামারি মানে পুরো প্যাসেজটা আমার কি নিয়ে কথা বলতে চাচ্ছে, তার মেইন আইডিয়াটা কি, এটা আমার জানতে। এখন আমরা যখন একটা প্যাসেজ পড়বো, আমাদের প্যাসেজ পড়ার টেকনিক হওয়া উচিত এরকম যে একটা প্যাসেজ থাকতেছে, মাথায় রাখবো প্যাসেজ আসলাম, প্যাসেজ যখনই পাইলাম প্যাসেজ সেন্টেন্স বাই সেন্টেন্স আমি পড়ার চেষ্টা করব। পরে এই সেন্টেন্স থেকে আমার অনেক সময় হতে পারে আমি পুরো সেন্টেন্সটা কিচ্ছু বুঝি নাই, কিন্তু আমি চেষ্টা করতে হবে এইটা থেকে একটা একটা সেন্টেন্স থেকে একটা গল্প নিয়ে আসা, বা একটা হচ্ছে সিম্পলিফাই নিয়ে আসা, সিম্পলিফাই ভার্সন। তো একটা সিম্পলিফাই এই পুরোটাকে একটা নর্মাল একটা সেন্টেন্স ওয়ার্ডে আমি রূপান্তর করা। ধরুন অনেক বড় সেন্টেন্সকে আমি নিজের ব্রেনের মধ্যে একটা গল্প পাঠালাম, যে এখানে বলতেছিল ধরুন হচ্ছে ত্রিপুরা জাতিরা হচ্ছে এই টাইপের খাবার খায়, ভিন্ন ভিন্ন খাবার খায় যেগুলো বাঙালিরা পছন্দ করে না। সো আপনি জাস্ট নর্মাল চিন্তা করা যে ত্রিপুরা জাতিরা যারা খায় সেটা হচ্ছে একটু ইউনিক, খাবারটা ইউনিক বাংলা। তাহলে এটা মেইন কথা সেন্টেন্সটাকে আপনার কমায় ফেলতে হবে ব্রেনের মধ্যে, এটা আমরা শিখবো প্যাসেজ পড়ার সময়। তো এই যে ছোট কনসাইজ করে ফেলাটা, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা করলে আপনার গল্পটা মনে থাকবে। দেন পরের সেন্টেন্সের সাথে আগের সেন্টেন্সের জোরপূর্বক ব্রেনের মধ্যে একটা গল্প সাজানোর চেষ্টা করা। যখন এভাবে গল্প রেডি হয়ে যাবে, পুরো সেন্টেন্স গল্পটা যখন শেষ হয়ে যাবে, তখন এটা একটা গল্প হিসেবে আপনার কাছে মনে হবে। যার এই প্রথম লাইনে বলছে রাজা এরে মারছে, দ্বিতীয় লাইনে রাজা ওরে মারছে, একটা গল্প ব্রেনের মধ্যে তৈরি হতে হবে। এবং এই ওভারঅল গল্পটা কি নিয়ে কথা বলতেছে, কি নিয়ে, সেটা হচ্ছে সামারি কোশ্চেন। এটা একটা কোশ্চেন থাকেই। তাহলে মেইন পারপাস কোশ্চেন, তাহলে এটা তখনই কোশ্চেন হবে, তখনই আনসার হবে যখন গল্পটা প্যাসেজের মধ্যে যেই টপিকটা নিয়ে সব থেকে বেশি কথা বলবে। ধরেন সেন্টেন্স আছে 4টা, তার মধ্যে 3টা সেন্টেন্সে কথা বলছে একটা লজিক নিয়ে, আর আরেকটা বলছে আরেকটা নিয়ে, এটাও কিন্তু অপশনে থাকবে। তার মানে 3টা যাকে সাপোর্ট দিতেছে লাইন, সেটা হচ্ছে মেইন পারপাস বা সামারি, মানে যাকে প্রাধান্য নিয়ে আমরা কথা বলতেছি। কথা কি বুঝছি? সামারি কোশ্চেন কি ক্লিয়ার? তো পুরোপুরি বলে দিবে এই প্যাসেজের প্রাইমারি কনসার্ন কি, প্যাসেজ হোল প্যাসেজ হিসেবে কি বুঝাইছে, প্যাসেজের মেইন আইডিয়াটা কি, এই টাইপের কোশ্চেন বলবে। কথা কি বুঝছি সবাই? জি ভাইয়া। তার মানে আমরা ভাই তার মানে যখনই একটা প্যাসেজ পড়বো তখন আমরা দুইটা জিনিস ইন্ডিকেট করবো। প্রথম কাজ সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ে ফেলা, শর্টকাট ছোট ছোট অংশে, যখন এবং প্রত্যেকটা সেন্টেন্সে বাসায় যখন এখন প্র্যাকটিস করবো সেটা অবশ্যই খাতায় ইউজ করব। এই পুরো সেন্টেন্সটাকে আমি গল্প ছোট সেন্টেন্সে সিম্পলিফিকেশন করতে পারি কিনা, বড় একটা লাইন 2 লাইনকে আমরা এক ছোট্ট একটা লাইনে সিম্পলিফাই করতে পারি কিনা খাতার মধ্যে নোট করব। থার্ড কথা, প্যাসেজের মধ্যে দেখবো যে বাট হাউএভার ইয়েট ওয়ার্ডটা আছে কিনা, বাট ইয়েট এবং হাউএভার, এই 3টা যদি থাকে প্যাসেজের মধ্যে তাহলে বুঝে যাব এই যেখানে বাদ পাবো বাক্যের শুরুতে তার আগের সাথে পরের একটা মারামারি সম্পর্ক। আগের যে কথা বলতেছে ঠিক তার উল্টা কথা তো পিছনে বলবে, একজন আরেকজনকে জুতা পেটা করবে, মারামারি করবে। এখানে অথর থাকবে 2 জন। যদি বাট হাওয়ার ইয়েট না থাকে অথর থাকবে একজন, মানে যে লিখতেছে, ধরেন আমি লিখতেছি, আমি শুধু অথর। বাট বাট হাওয়ার ইয়েট থাকলে এমন হতে পারে উপরে একজনের উদাহরণ দিয়ে বলতেছে একজন অথর, আর এই বাদ দিয়া নিজে অথর নিজে, মানে আমি লিখতেছি, আমি তারা উল্টায় কথা বলতেছি যে তুমি যা বলছো সব মিথ্যা, তুমি বাউতাবাজ, তুমি ধোঁকাবাজ। জিনিসটা এরকম, মানে একটা মারামারি সম্পর্ক। কথা কি বুঝছি? শুধুমাত্র কয়টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড, এর বাহিরে কোনো কিছুই 100% 180 ডিগ্রি উল্টাবে না। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। শুধুমাত্র 3টা ওয়ার্ড দিয়ে আমি ডিসিশন নিব এখানে বাক্যের মধ্যে মেইন পারপাসটা কি হইতে পারে। তো যখনই দেখেন আমার শর্টকাট ওয়ে হচ্ছে, যখনই আমি দেখব সেন্টেন্সের মধ্যে বাট হাউএভার এবং ইয়েট আছে, তখন আমি বুঝে যাবো আমার মেইন পারপাসটা, যেটা মেইন ধরুন প্রাইমারি পারপাস, মেইন পারপাসের অপশনগুলো অবশ্যই আনসার হবে এরকম যে একজন একজনকে মারামারি করছে, একটা বিপরীত, একটা অর্থাৎ নেগেটিভগুলো আমার আনসার থাকবে, বাকি পজিটিভগুলো আমার ওটু বা। জিনিসটা কি বুঝছি? জি ভাইয়া। তার মানে আমি এই ওয়ার্ড দেখি আমি অপশন বাদ দিতে পারবো, এবং এর মধ্যে পরবর্তীতে আমরা দেখবো যে মেইন কি নিয়ে আসলে ঝগড়া হয়েছিল সেটা আমার আনসার। ক্লিয়ার? জি আমরা এখানে আসলে এলিমিনেশন মেথডটা ইউজ করব ভাই এই যখন বাট হাওয়ার ইয়েট থাকবে। রাইট। আর কিছু বলবেন? ভাই এক্ষেত্রে যদি বাট হাওয়ার ইয়েটার ক্ষেত্রে তাহলে নেগেটিভ অপশন গুলোই আনসার হবে, এই তো? নেগেটিভের থেকে হবে, কারণ অলরেডি মারামারি সম্পর্ক তাদের মধ্যে। জিনিসটা
জিনিসটা বুঝেন, লজিক্যাল চিন্তা করেন। যেহেতু আমি মানে একটা কথা বলতেছি, আপনি একটা এখানে উল্টা-পাল্টা কথা বলতেছেন, তার হ্যাঁ মেইন পারপাস কি? একজন একজনের উল্টা বিরোধিতা করাই তো, বুঝে নাই? হ্যাঁ, উল্টা করতেছে, তাহলে আনসার হবে নেগেটিভ থেকে, পজিটিভ থেকে আনসার হবে না। হ্যাঁ, রাইট। মানে বলাই থাকবে, একটা একটা কন্ট্রাডিক্ট করতেছে, মারামারি করতেছে, এই টাইপের জিনিসপত্র, কথা বুঝছেন? আমরা অপশনে পাবো। সেকেন্ড কথা, এলিমেন্টেশনে আরেকটা জিনিস, সেটা হচ্ছে জিএরিতে ক্রিটিক্যাল রিজনিং বাদে, ক্রিটিক্যাল রিজনিং বাদে এক্সট্রিম ওয়ার্ড কখনো আনসার হয় না। এক্সট্রিম ওয়ার্ড কি কি? অনলি, এরপর হচ্ছে নো ওয়ান, এভরি নো, ওয়ান। মানে আমি ডিসিশন দিতে পারবো না যে সবাই ভালো, ডিসিশন দিতে অল, পারবো না কেউ ভালো না, ডিসিশন দিতে পারবো না অনলি আপনিই ভালো, মানে অনলি। এরপর হচ্ছে নো ওয়ান, এভরি ওয়ান, নো, এই টাইপের যদি আমি সরাসরি কোনো ইন্ডিকেটর থাকে যে একজনকে অনেক বেশি এমফাসাইজ করতেছে, তারা কখনো ওই অপশনটা কখনোই আনসার হয় না। কথা কি বুঝছেন? বুঝছেন কি জি বলছি? ভাইয়া বুঝতে পারছি, তার মানে অনলি, নো ওয়ান, এভরিওয়ান। ওকে ভাই। এভরিওয়ান, হ্যাঁ, মানে ওরা তো ধরেন আপনি অপশন একটা বলে দিচ্ছেন, এখন একটা ছোট্ট একটা প্যাসেজ পড়ে কি এই ডিসিশন দিতে পারবেন যে কেউ ভালো না? না। জিনিসটা বুঝছেন? হইতে পারে অলও আপনি, তো থাকবে ভাই, এখানে অল থাকবে না? হ্যাঁ হ্যাঁ, অল ভাইয়া, অল অল মানে তো এভরিওয়ান, অল মানে হ্যাঁ এখানে তো all অলও of them। থাকবে, অল। অলও বাদ, হ্যাঁ। সো এটা গেল। আরেকটা হইতে পারে না কখন আনসার, যখন হচ্ছে কম্পারিজন। কম্পারিজন, ধরেন প্যাসেজের মধ্যে কোনো ধরনের কম্পারিজন করে নাই, কেউ কারোর সাথে কোনো কম্পারিজন করে নাই, ঠিক আছে? যে এর থেকেও ভালো, এর থেকেও ভালো, অথবা আটলান্টিক থেকে হচ্ছে ফ্লোরিডা ভালো, কোনো কম্পারিজন নাই। অপশনও যদি কম্পারিজন থাকে, কম্পারিজন কি দিয়ে করে? দেন দিয়ে, যে মোর দেন দ্যাট, বা এটা ভালো দেন ওইটা। তার মানে প্যাসেজে যদি কোনো কম্পারিজন না থাকে, আমার অপশন থেকে কোনো কম্পারিজনেরটা সব বাদ হবে না। প্যাসেজে কম্পারিজন না থাকলে অপশন থেকেও কম্পারিজন হবে না। কথা কি বুঝছি? ক্লিয়ার? মানে জি। প্যাসেজে কম্পারিজন না করলে আমরা অপশন, অপশনে কোনো কোনো কম্পারিজন থাকলে কম্পারিজন, কোনো সবগুলো বাদ অপশনে দিয়ে দিব, আমার আনসার এলিমিনেট হবে না, করব। তার মানে এগুলো কম্পারিজন দেখলে আমার বাদ যাবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। Okay. আর যদি কম্পারিজন করে তাহলে কম্পারিজন করে তখন কম্পারিজনের মধ্যে আমরা চিন্তা করব, মানে তখন এটা অপশনে রাখবোই, বাট কম্পারিজন না করলে আমি অপশনগুলো অটো বাদ দিব। ক্লিয়ার? বুঝছেন? ওকে ওকে। আচ্ছা, তাহলে সামারি কোশ্চেন, আমরা সামারি পুরো ওভারঅল যাকে নিয়ে বেশি কথা বলবে সেটা আমরা গেল। দেন আরেকটা হচ্ছে ইনফারেন্স কোশ্চেন। এই ইনফারেন্স কোশ্চেনের দুইটা ধাপ, একটা হচ্ছে এই অথর পারপাস, এবং এটা ইনফারেন্স কি? ইনফারেন্স কোশ্চেন মানে হচ্ছে চিনব কেবে প্যাসেজ সাজেস্টেড, এই যে এখানে ডিফারেন্ট মানে ফেলেন, প্যাসেজ মেনশন বললে এটা যাবে হচ্ছে কি কোন টাইপের? সামারি কোশ্চেন। না না, মেনশন দিলে সামারি তো ফ্যাকচুয়াল। ফ্যাকচুয়াল কোশ্চেন। আর সাজেস্ট বললে এটা আসবে ইনফারেন্স। ইনফারেন্স কোশ্চেন মানে হচ্ছে ইনফার করা। আপনার এখানে প্যাসেজের মধ্যে সরাসরি পাবেন না, বাট প্যাসেজের ভাইবটা অনুমান করতে হবে। প্যাসেজ ইনফার মানে অনুমান, বাংলা মিনিংয়ে অনুমান। মানে প্যাসেজের ভাইবটা কি? ধরেন প্যাসেজে বলতেছে যে কোনো একটা ইনসিডেন্টের জন্য কেউ হাসতেছে, তার মানে আপনার অপশনে থাকতে হবে সে ওই দিন অনেক বেশি খুশি ছিল। ডিফারেন্ট না? ইনফার, অনুমানটা কি বুঝছেন? প্যাসেজে একটা ইনসিডেন্টের জন্য সবাই হাসাহাসি করতেছিল, তার মানে অপশনে এরকম থাকবে যে ওই রকম ইনসিডেন্টের জন্য সে অনেক খুশি ছিল। কথা কি বুঝছি? ভাইব সেম, সব সেম, ঘুরিয়ে খাইতে হবে। ক্লিয়ার? বুঝছেন? তা এইটা জানার জন্য আমাদের কি করতে হবে? প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে, তার প্যারাফেজটা ভালোভাবে বুঝতে হবে, অপশনে কিভাবে ইউজ করতেছে। ক্লিয়ার? তার মানে হচ্ছে এই টাইপের কোশ্চেনে ধরেন একটা কিছু পজিটিভলি বলা বলা হলো, ওইটা যদি আবার নেগেটিভলি মানে পজিটিভ নেগেটিভ করে ঘোরায়, তাহলে এটা ইনফারেন্স হ্যাঁ, হবে। মানে আপনাকে ধরলো যে আপনি ভালো খারাপ, আমি প্যাসেজে বললো, তো অপশনে আসতে পারে কি আপনি আসলে ভালো না। জি। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে। তো এখানে হচ্ছে ইনফারেন্স সেম জিনিস হচ্ছে, আর একটা হচ্ছে রেটরিক্যাল পারপাস, আর একটা অথর পারপাস। এর দুটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে, রেটরিক্যাল পারপাস হচ্ছে আমার ওভারঅল ওই টপিকটা নিয়ে, মানে এই যে ধরেন রেটরিক্যাল পারপাস এবং অথর পারপাস কোশ্চেনের মধ্যে ডিফারেন্ট হচ্ছে লাইন নাম্বার উল্লেখ করা থাকে না। তো লাইন বা স্পেসিফিক যদি লাইন বলা না থাকে, তখন বুঝতে হবে এই টপিকটা নিয়ে আমার মেইন অথর, ঠিক আছে, কি ডিসিশন দিছে বা কি কথা বলছে, ওভারঅল আমাকে ডিসিশন দিতে হবে। এটাও অনুমান করে বলতে হবে ওভারঅল মেইন অথর আমাকে কি ইন্ডিকেট করতেছে। আর অথর পারপাস হচ্ছে ওই লাইনের মধ্যে স্পেসিফিক আসলে কি ঘটছে, ওই লাইনের মধ্যে কি ইন্ডিকেট করতেছে। তাই দুটো হচ্ছে ওভারঅল
ওই টপিকটা নিয়ে অথর আমাকে কি ডিসিশন দিতেছে, আর এটা হচ্ছে স্পেসিফিক ওই লাইনে কি দিতেছে, এটা হচ্ছে অথর পারপাস কোশ্চেন, আর একটা হচ্ছে রেটরিক্যাল পারপাস কোশ্চেন। ক্লিয়ার? ভাইয়া আরেকবার বলেন, বুঝি নাই। ধরেন একটা টপিকে যে এখানে বলছে যে দ্য অথর প্যাসেজ অফ দ্য মেনশন দ্য অকুপেশন অফ দিস ইনভলভ সিভিল লিটিগেশন, মানে এটা নিয়ে প্যাসেজে কি অথর কে মেনশন করছে, এই অথরটা কে। ধরুন আমি বলছিলাম একজন দুজন অথর হতে পারে না, দুজন অথর হতে পারে, তো বললাম তো নাকি, বাট হাওয়ার ইয়ার থাকলে। জি জি। তার মানে যখন আমি কোনো লাইন নাম্বার উল্লেখ থাকবে না, এই অথরটা হচ্ছে আমার অথর, যে লিখছে তার পার্সপেক্টিভে বলতে হবে। কথা কি বুঝছেন? জি তার মানে হচ্ছে একটাতে রিথরিক্যাল কোশ্চেনে শুধু বলবে যে অথর কি বলছে, অথর কি বলছে, আর এটা হচ্ছে আর লাইন নাম্বার বলতে এই লাইনটা লাইন আপনার নাম্বার যে উল্লেখ কোনো হইতে থাকবে। পারে, যে কোনো অথর হইতে পারে। জি ক্লিয়ার? জি ক্লিয়ার। একটা হচ্ছে সেন্টেন্স ফাংশন। সেন্টেন্স ফাংশন হচ্ছে স্পেসিফিক ওই সেন্টেন্সটার মিনিংটা কি, কি হয়েছে, সেন্টেন্সে না থাকলে আসলে কি হইতো, সেন্টেন্সটা যদি এখানে না থাকে এর গুরুত্বটা কি, সেন্টেন্সটা কি বুঝাইছে, এটার জাস্ট একটা মিনিং। এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝায়, এটা কি আগের লাইনকে সাপোর্ট করে কথা বলতেছে, নাকি পরের লাইনের সাথে কন্ট্রাস্ট করতেছে, নাকি হচ্ছে এর মিনিংটা কি আসলে। এই লাইনটা যদি না থাকতো বাস্তবে তাহলে কি হইতো, ইম্প্যাক্ট কি পড়তো, এইটা জাস্ট সেন্টেন্স, ওই ফাংশনটা, এই সেন্টেন্সের কাজটা কি, কথা কি বুঝছি। এই সেন্টেন্স হইতে পারে আগের লাইনকে সাপোর্ট করে এটা কথা বলে, তাহলে সেন্টেন্স তাহলে আপনাকে বলতে পারে যে সেন্টেন্সটাকে এই লাইনটা আগের লাইনকে সাপোর্ট করতে, সরাসরি এভাবে বলতে পারে। কথা বুঝছেন? ক্লিয়ার? সেন্টেন্স ফাংশন একটা স্পেসিফিক সেন্টেন্সটার কাজ কি সেটা জানতে চাই। কথা বুঝছেন? আগে একটা পড়লাম হচ্ছে মানে স্পেসিফিক লাইনে আমার উল্লেখ থাকবে, হ্যাঁ, আর এটা বোঝাচ্ছে যে একটা স্পেসিফিক লাইনের একটা সেন্টেন্সকে আমার ইন্ডিকেট করতেছে। এই ধরেন একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা ফাংশনটা কি, মানে সে তার কাজটা কি হইতে পারে, যে এই যে এই লাইনটা প্রথম লাইনটাকে, প্রথম যে একজন হয়তো বা অথর একজন কথা বলছে তাকে সাপোর্ট, অপশনে এরকমই থাকবে, প্রথম লাইনকে সাপোর্ট করছে, অপশন 2 নাম্বার থাকবে এইটার কন্ট্রাস্ট করছে, এই টাইপের আর কি। মানে আপনার বুঝতে হবে যে এর লাইনের কাজটা কি। কথা বুঝে নেই, জি আপনার সব পক্ষে কথা বলছে না বিপক্ষে বলছে, বা এই লাইনের কাজ কি, অথবা জি বুঝতে এক্সপ্লেইন পেরেছি। করছে কোনো কিছু। বুঝছেন? জি দেন ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং হচ্ছে আপনার জিআরই, এটা খুব কম আসে বাট একটা ধরনের আসলো জিআরই ওয়ার্ড কি আছে, মানে মানে একটা ওয়ার্ড দিয়ে বলবে এমপ্লিফাই মানে বৃদ্ধি, তো এখানে ইনক্রিজ কোনো একটা অপশনে থাকবে। এই হচ্ছে আপনার আরসি, এই টাইপের উপরেই কোশ্চেন আসবে। আমরা দুইটা প্যাসেজ পড়বো আর ভিডিও দেখতে বলছিলাম, ভিডিও দেখলে আরো আরো ধারণা পাইতেন। ক্রিটিক্যাল রিজনিং 3 রকমের আসে। একটা কোশ্চেন আসে, যে কোনো একটা আসতে পারে, সব থেকে বেশি আসে আন্ডারমাইন অথবা স্ট্রেনদেন। তো ক্রিটিক্যাল রিজনিং 3 রকমের, একটা হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে কন্ট্রাস্ট, আর একটা হচ্ছে প্যারাডক্স। সাপোর্ট কাদের বলে? সাপোর্ট বলে এগুলোকে, যদি আমার খেয়াল করেন ক্রিটিক্যাল রিজনিং এর প্যাসেজগুলো ছোট থাকে এবং একটা প্যাসেজের আন্ডারে একটাই কোশ্চেন হয়, একটাই কোশ্চেন জাস্ট, এবং এই প্যাসেজের মধ্যে লাস্ট দুইটা অংশে ভাগ করা থাকে। একটা অংশ প্রথম দিকে একটা আর্গুমেন্ট দেয়, ডিসি মানে একটা হচ্ছে ধরেন কেস তোলে, এটাকে জাস্ট একটা আদালত হিসেবে চিন্তা করবেন ক্রিটিক্যাল রিজনিং এর, যেহেতু এটা রিজনিং ক্রিটিক্যাল চিন্তা হবে না, মানে আদালত, তা আদালত একটা কেস তুললো, কেসে বলল যে বর্তমানে বর্তমানে আমি বললাম যে হচ্ছে ধরেন সাপোজ অনেক বেশি পরিমাণ মোহাম্মদপুরে চুরি হইতেছে, দেখা যাচ্ছে যে মোটামুটি সব চুরি হচ্ছে, মানে বর্তমানে যত বেশি চুরি হইতেছে বাংলাদেশে ম্যাক্সিমাম মোহাম্মদপুরে। তাহলে এটা একটা আর্গুমেন্ট তুললো, আমরা বিচারিক আদালতে আর্গুমেন্টটা তুললাম যে সব মোহাম্মদপুরে। এই লাস্টে এসা অথর এসে একটা কথা বলবো, অথর একটা ডিসিশন দিয়ে লাস্টে বলবে হ্যাঁ যারা করতেছে সবই আসলে মোহাম্মদপুর, তাহলে মোহাম্মদপুরে সাপোর্ট করে বললো, অথবা একজনের বললো না মোহাম্মদপুরটা জাস্ট হাইলাইট হইতেছে, অন্য জায়গারও হইতে পারে, তো অথর একবার একে সাপোর্টও করতে পারে, ওকে এই আর্গুমেন্টের বিপক্ষে কথা বলতে পারে লাস্ট লাইনে। কথা কি বুঝছি? মানে প্রসেসটা কিভাবে থাকে, অথর প্রথম যে আর্গুমেন্টটা তুলছে এই আর্গুমেন্টের সাপোর্টে কথা বলতে পারে, বিপক্ষে কথা বলতে পারে। ক্লিয়ার? জি আচ্ছা, এবার অপশন মানে কোশ্চেনগুলো কি, কোশ্চেন 3 রকমের, একটা হচ্ছে প্যারাডক্স, মানে এটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট কোশ্চেন কি? সাপোর্ট কোশ্চেন হচ্ছে এই যে অথর একটা ডিসিশন দিয়ে দিল, এখন অথরকে আমরা প্রমাণ করতে হবে, এর পরে জাস্ট প্লাস করে যদি আরেকটা নতুন একটা লাইন এড করি, এই লাইনটা আর কি হইতে পারে। যেমন অথর বলছে বর্তমানে যারা সাপোর্ট করছে যে মোহাম্মদপুরেরই, তো আপনি একটা লাইন সুন্দর করে এখানে অ্যাড করতে হবে যে জরিপে দেখা গেছে পুলিশ কেস অনুযায়ী যতজন আছে মোহাম্মদপুরের সব থেকে বেশি, তার মানে এটা হচ্ছে ভ্যালিড।
মানে তার মানে কি অথরের কথাকে আপনি একটা নতুন একটা এভিডেন্স দিলেন, আপনি দিবেন এভিডেন্স, অথর দিবে ডিসিশন, এইটা হচ্ছে আর্গুমেন্ট। কথা কি বুঝছি? আপনি এমন এভিডেন্স দিবেন যে মোহাম্মদ ওকে, নদী চুরি করে। কথা কি বুঝছি? ক্লিয়ার? এক্সট্রা আরো তথ্য দিতে হবে এটা, আপনি এক্সট্রা এটা এভিডেন্স সাপোর্টে। দিবেন একদম, মানে ধরেন পাঁচটা অপশনে ধরেন এভিডেন্স, এমন এভিডেন্স দিতে হবে যে এভিডেন্স দিয়ে আর হচ্ছে বাইরে দিতে পারবে না, জেল হবেই। কথা কি বুঝছি? কোন প্রস এন্ড কনস নেই, আপনার এভিডেন্স ওকে স্ট্রং হতে হবে। ক্লিয়ার? ওকে, বুঝছি সবাই? জি ভাইয়া, মানে হচ্ছে একটা স্টেটমেন্ট থাকবে, যে কোনো একটা স্টেটমেন্ট, হ্যাঁ। এটা সম্পর্কে অথর একটা ডিসিশন দিবে যে এটা পজিটিভ বা নেগেটিভ এরকম কিছু। হুম। তারপরের লাইনে একটা যুক্তি থাকবে, যদি পজিটিভ হয় তাহলে ওইটাকে সাপোর্ট করে একটা যুক্তি, নেগেটিভ হলে ওইটাকে সাপোর্ট করে একটা যুক্তি। হ্যাঁ, রাইট। বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, কোশ্চেনটা পজিটিভ কিনা, মানে সাপোর্ট কিনা, এটা কি কি ওয়ার্ড থাকলে বুঝবো ভিডিওতে যারা পড়ছি? কোন কোন ওয়ার্ড দেখলে স্ট্রেনদেন থাকবে, স্ট্রেনথ, কনক্লুশন থাকতে পারে, অ্যাজাম্পশন থাকতে পারে। অ্যাজাম্পশন, এডিশনাল স্ট্রেনদেন, এভিডেন্স। কনক্লুশন, অ্যাজাম্পশন, এডিশনাল সাপোর্ট, এডিশনাল এভিডেন্স, সাপোর্ট, রাইট। এগুলো থাকবে। ওকে, বাকিরা যারা ভিডিও দেখেন না মুখস্থ করে ফেলতে হবে। আর উইকেন্ড মানে হচ্ছে অথরকে উল্টাইতে হবে। অথর এখানে কথা বললো যে অথর বলছে যে মোহাম্মদপুর দায়ী। এখন উইকেন্ড যেহেতু করতে বলছে, তার মানে অথরের বিপক্ষে চলে যেতে হবে। আমার আসলে দায়ী করতে হবে কাকে? মোহাম্মদপুরকে না। তাহলে এমন একটা এভিডেন্স দিতে হবে যে অথরের কথা যেহেতু উল্টায়, যে আমি মোহাম্মদপুর না, অন্য জায়গায়। রিসেন্ট রিপোর্টে দেখা গেছে এটা 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 মোহাম্মদপুর আসলে হাইলাইট হয়ে গেছে মিডিয়াতে, বাট আলটিমেটলি চুরি করতেছে অন্য একটা জেলা। কথা কি বুঝছি? জি। ক্লিয়ার? জি, আচ্ছা, চ্যালেঞ্জ করবে এটাকে। চ্যালেঞ্জ করতে অথরের কথা, চ্যালেঞ্জ বলতে অথরের মানে ডিসিশনের বিপক্ষে আমার একটা আর্গুমেন্ট দ্বারা করা যাবে ক্লিয়ারলি। তো এটা চিনব কি কি ওয়ার্ড থাকলে ভাই বলেন? উইকেন্ড থাকতে পারে, আন্ডারমাইন থাকতে পারে, কন্ট্রাস্ট থাকতে পারে, চ্যালেঞ্জ থাকতে পারে। চ্যালেঞ্জ থাকতে হবে চারটা। বাকিরা এগুলো নোট করছিলেন বাসায় নাকি একদম নতুন লাগতেছে? বাকিরা করছেন? একটু নোট করেন এগুলো। আরেকটা হচ্ছে প্যারাডক্স টাইপের। প্যারাডক্সটা আসে না, বাট যদি আসে তাহলে কি হতে পারে, একটা মানে প্যারাডক্স সিচুয়েশন তৈরি হতে পারে। যেমন একটা গল্পের মধ্যে দুই রকম সিচুয়েশন হতে পারে। প্রথম সিচুয়েশনে বলছে একরকম, দ্বিতীয়টা দুইটার মধ্যে দুই রকম কথাবার্তা বলতেছে। প্যারাডক্স যখন বলবে এই দুই রকম কথাকে একটা ব্যালেন্স, একটা শীট বানাইতে হবে, মানে এক যাতে একটা সাপোর্ট করে দিতে হবে। যেমন প্রথমে বললো যে আমার মানে বেস্ট উদাহরণ একটা জিয়ারি ছিল যে একজন হচ্ছে, সে হচ্ছে লাক্সারিয়াস থিং মানে চলে, লাক্সারিয়াস থিং চলতেছে, মানে সে হচ্ছে লাক্সারিয়াস জিনিসপত্র ব্যবহার করা শুরু করছে রিসেন্টলি, বাট তার সে এবিলিটি নাই এবং সে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতেও যুক্ত না। তার মানে কি হলো, সে কি কামও করে না, ক্রিমিনাল অ্যাক্টিভিটি যুক্ত না, কিন্তু সে লাক্সারিয়াস অ্যাক্টিভিটিস করে, মানে সে আইফোন গাড়ি টাড়িতে চলতেছে। সোশ্যাল মিডিয়া রিপোর্টে দেখা যেতেছে তার সোশ্যাল মিডিয়া কাটার পরে। তার মানে কি দাঁড়ালো, এটা কি কোনোভাবে গিফট যাইতেছে পাইছে। তার টাকা পয়সাই নাই, তার এটা নাই। এইটার যে একটা একটা প্যারাডক্স, সে টাকাও কামায় না, সে চুরিটারিও করে না, বলে দিছে যে, কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এবং সে অনেক লাক্সারিয়াস করতেছে। এখন এই প্যারাডক্সটা সলভ করতে হবে। এখন অপশন অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে আনসারটা যেটা দিল সেটা হচ্ছে যে সে যেগুলো ইউজ করে আইফোন টেফোন এগুলো হচ্ছে সে গিফটেড, এবং সে যে যাদের গাড়ি বা এগুলো ইউজ করে সেটা হচ্ছে তার ফ্রেন্ড থেকে গিফট পাইছে, তার ফ্রেন্ড ধনী। মানে জিনিসটা কি, মানে একটা সেতু বন্ধন তৈরি করাটাকে প্যারাডক্স বলে। কথা কি বুঝছি? ক্লিয়ার? জি। ক্লিয়ার ভাই। প্যাসেজ গেলে এখন আমি হচ্ছে একটা কোশ্চেন ওপেন করবো। কোশ্চেনগুলো সবগুলো কি টাইপের কোশ্চেন শুধু এটা বলবেন, তারপরে প্যাসেজ পড়াতে যাবো। আগে জাস্ট হচ্ছে আপনারা বলবেন এটা কোনটা কি টাইপের কোশ্চেন। কোশ্চেন চিনছেন কিনা এটা দেখবেন। এটা কি টাইপের কোশ্চেন?
ইনফারেক্ট কোশ্চেন। বাকিরা বলেন, ইনফারেক্ট, হ্যাঁ। বাকিরা বলেন, দুজন আছেন, বাকিরা নাই। ভাইয়া বুঝতেছি না কোনটা কি কি আছে? করবো। কোশ্চেনটা কি টাইপের বলছি, জিজ্ঞেস করছি, কোশ্চেনটা তো চিনতে হবে। তো তোমার আপু কি বাসা ভিডিওটা দেখছিলেন? ইনফারেন্স না ভাই, আমি হলো দেখতে পাইনি। এই যে এখানে এই যে ইনফারেন্স কোশ্চেন চেনার জন্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ ইনফার দ্যাট, প্যাসেজ ইমপ্লাই, এগুলো থাকলে বুঝবো যে সেটা ইনফারেন্স কোশ্চেন। প্যাসেজে সরাসরি আনসারটা নাই, আমাকে অনুমান করতে হবে। রিপিট, ইনফারেন্স কোশ্চেন চিনবো কিভাবে? প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ ইনফার দ্যাট, বা ইনফার ওয়ার্ডটা থাকবে বা ইমপ্লাই ওয়ার্ডটা থাকবে, তখন এটাকে বুঝবো যে ইনফারেন্স কোশ্চেন। এই কোশ্চেনটা প্যাসেজে সরাসরি পাবো না, বাট ঘুরে আনসারটা থাকবে। বুঝছি? ওকে ভাইয়া। ভিডিওগুলো দেখতে হবে আপু, ওগুলো অনেক কিছু করলে হবে। এটা কি টাইপের? আজকের লেসন হিসেবে বলেন, এটা কি টাইপের? সাম মেইন আইডিয়া বা সামারি, হ্যাঁ, নাকি? অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ। হুম, না ও ফ্যাকচুয়াল কোশ্চেন। ফ্যাকচুয়াল কোশ্চেন। শ্যামল ভাই, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কি মেইন রাইট, আইডিয়া? রাইট, হ্যাঁ, হ্যাঁ, অ্যাকর্ডিং, হ্যাঁ। না, তার মানে অ্যাকর্ডিং টু আমারটাই প্যাসেজ বলেছে। এই লাইন, এই যে এইটা যেটা আছে, এটার এখানে কি টাইপের হচ্ছে সরাসরি সেটা আমাদের আনসার হবে। কথা কি বুঝছি? ফিডিং বিহেভিয়ারটা এখান থেকে আসবে, এখান থেকে সরাসরি আমরা যেটা পাবো সেটা। ক্লিয়ার? ভাইয়া ওকে। এটা কি টাইপের কোশ্চেন? হচ্ছে যে ওয়ার্ড মিনিং যেটা, এটা এটা সেন্টেন্স, কি? সেন্টেন্স ইকুইভ্যালেন্ট কিটা? Sentence function. পড়েন ঠিকভাবে। ও, তা অথর মেনশন। জি জি জি। Author Author mention করছে এই author. লাইনটাকে সরাসরি, এই লাইনটা তার মানে কি লাইনটা বলে দিয়েছে না? লাইন জি, নাম্বার জি। না দেখ, লাইনটা বলে দিয়েছে কিনা? জি বলে দিছে। এই টাইপের কোশ্চেন আসে, রেটরিক্যাল অথর পারপাস, অথর পারপাস, অথর পারপাস কোশ্চেন। কোশ্চেন। অথর পারপাস। এটা অথর মেনশন, হুম, এটা অথর পারপাস। হ্যাঁ। সেমি। তার মানে কি এগুলা চিন্তা হবে তো নাকি? জি ভাইয়া। এগুলো কোশ্চেন না চিনলে, প্রথম কথা যে কোশ্চেন না চিনলে আমি কোশ্চেন ধরুন পড়লাম, পড়ার পরে আমি আনসার কিভাবে চিন্তা করবো ওইটাই আমি চিনলাম না, তাহলে আমার হবে? না, কোশ্চেন এটা কি টাইপের কোশ্চেন? এটা ইনফারেক্ট কোশ্চেন। ইনফারেক্ট। হ্যাঁ বলেন বাকিরা। এটা তো সরাসরি বলা আছে কি ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেন। এটা ইনফার বলা আছে। প্যাসেজ সাজেস্ট। সাজেস্ট ফার্স্ট এটা ফ্যাকচুয়াল। কি টাইপের? এই ফেসে Factual সাজেস্ট question. ফ্যাকচুয়াল। প্যাসেজ সাজেস্ট বলছে। আমি বলে দিয়েছি পর্যন্ত প্যাসেজ সাজেস্ট কি, সাজেস্ট ইনফারেক্ট কোশ্চেন। জি আর ভাইয়া। প্যাসেজ মেনশন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। প্যাসেজ মেনশন আর সাজেস্ট ডিফারেন্ট, আমি বলছি বলার সময়। ও আমি ভাইয়া সাজেস্টের জায়গায় সাজেস্ট ইনফারেন্স কোশ্চেন দেবে, পেজের সাথে ইনফারেন্স। সাজেস্ট এই যে চিন্তা হবে Inference ইনফারেন্স question. কোশ্চেন। আর যদি Inference প্যাসেজ question. মেনশন বলতো তাহলে সরাসরি হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। ফ্যাকচুয়াল কোশ্চেন। পারবো? জি ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ বলতে আবার পড়তে হবে, ঠিক আছে? এটা কি টাইপের? জি ভাই। প্রথমটা ফ্যাকচুয়াল কোশ্চেন। ফ্যাকচুয়াল কোশ্চেন, কারণ কি? অ্যাকর্ডিং According to the passage. এটা এটা হচ্ছিল ওই যে এই ক্রিটিক্যাল রিজনিং। না, সিলেক্ট দ্য সেন্টেন্স, সেন্টেন্স জি ভাইয়া। সেন্টেন্স Sentence equivalent. এক হচ্ছে ওই সেন্টেন্সটা মানে কি, আর একটা হচ্ছে এই সেন্টেন্সটা কোন মানেটা কোন সেন্টেন্সের জন্য, এই যে ক্লিক করতে হয়। কথা বুঝছেন? জি এই সেন্টেন্স meaningটা ইকুইভ্যালেন্ট। কোন জায়গায় আছে, কোন সেন্টেন্সকে বুঝাই দিয়েছে, তো এটা হচ্ছে সেন্টেন্স ফাংশন। ক্লিয়ার? জি। বুঝছি? ভাই এটা ওই যে উইকেন্ডের প্যারাডক্স উইকেন্ড ওইটার মধ্যে না না না, ও ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে এটা ওখানে যাবে না। একটা আনসার দেবে। এটাও একদম শুনুন, সেন্টেন্স ফাংশন দুই রকম। এক হচ্ছে বলে এই সেন্টেন্সটা দিয়ে বলতে পারো এই সেন্টেন্সটার কাজ কি, বুঝছেন?
হুম 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 আর এই কাজটা দিয়ে দিছে, এখন এই কাজটা কোন সেন্টেন্সের উল্টা ভাবে আসছে, বুঝছেন? এখন আচ্ছা সেন্টেন্সে সিলেক্ট করতে বলছে, কাজ সেন্টেন্স ফাংশনে, কথা বুঝছি? হ্যাঁ 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 এটা ইন্ডিকেট, এটা কি ফ্যাকচুয়াল? Factual? না, সাজেস্ট আর ইন্ডিকেট সেম জিনিস। সাজেস্ট মানে ও কি? সাজেস্টার, তাহলে ইনফারেন্স That's করছে। correct question. সাজেস্টার ইন্ডিকেট, এই যে এইটা কি টাইপের কোশ্চেন? এটা হচ্ছে হলো এটা Critical reasoning. ক্রিটিক্যাল রিজনিং। এই যে একটা প্যাসেজ এবং হচ্ছে মোস্ট মোস্ট সিরিয়াসলি উইকেন্ড, তাহলে কোনটা বলছে? উল্টা উইকেন্ড না, Contradict. কন্ট্রাস্ট বলবো। কন্ট্রাস্ট এই যে এখানে দেখেন মানে একটা part, অথরের এই যে বিপক্ষে কথা একটা বলতে পার্ট, হবে। এটা এই যে অথর দেয়ারফর একটা কনক্লুশনে এসে ক্লিয়ারলি অথর একটা বলছে, আমি কি করব, অথরের ডিসিশনের উল্টা বলবো, রাইট? হুম 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 বুঝতেছি? জি, মানে হচ্ছে ক্লিয়ারলি এই লাইনটা যে সেটার উল্টা আমি অ্যান্সার দিব। হ্যাঁ, এর যে বলছে, এর যে প্রমাণটা, এর 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 কথাটারে আমি ভুল প্রমাণিত করব, এটা কাজ এই একটা লাইন দিয়ে। মানে এখানের একটা লাইন জাস্ট এখানে অ্যাড হবে, এই লাইনটা দিয়ে এই ডিসিশনটা বলে ফেলতে হবে যে এটা উল্টা, মানে একে সাপোর্ট করব, বুঝছি? জি, এটা কি বুঝলাম তো টাইপের? প্রাইমারি পারপাস। প্রাইমারি পারপাস বললে সামারি কোশ্চেন। সামারি কোশ্চেন, ওভারঅল যা নিয়ে কথা বলতেছে সেটা আমার আনসার, রাইট? জি, বুঝতেছি বাকিরা? এটা আচ্ছা সামারি ওকে ভাই, এটা এটা ওয়ার্ড ওয়ার্ড word না। অথর পাবে আচ্ছা, ওয়ার্ড মিনিং কোশ্চেন। 1 মিনিট। আমি এখন আশা করি বলতে হবে, দেন আমরা প্যাসেজ রিডিং এ যাব। তার মানে প্যাসেজ পড়তে গেলে আমার কি করতে হবে, প্রথমত হচ্ছে আমার রিডিং পড়ার দক্ষতা তৈরি করতে হবে, অর্থাৎ যত বেশি প্যাসেজ পড়বো তাতেই দক্ষতা আসবে। এখন আপনি যদি প্যাসেজে রিডিং পড়ার দক্ষতা না দেন, মানে প্যাসেজ পড়ে আপনি কিচ্ছু বুঝেন না, আজকে 3 মাস পড়বেন আরো আগামী, তারপরে কিচ্ছু বুঝেন না, সেটা কি কোনোভাবে আমার ইমপ্রুভ করানো যাবে বলেন? মানে যদি প্যাসেজ না পারি তাহলে ভুলটা কার হবে? মানে প্যাসেজ যদি না বুঝি তাহলে কার কাছকে, যারা আমি আরসি কিছুই বুঝি না, তাহলে আপনার উচিত এসি টেসি পরে কোনো রকম 150 নিয়ে আসা, রাইট? বুঝতে পারতেছি? হুম আচ্ছা, যদি দেখি যে প্যাসেজও পারি, তার মানে কি আমার লক্ষ্য হওয়া উচিত কি 160? বুঝতেছি? জি ভাইয়া। হ্যাঁ, সো প্যাসেজটা ডিপেন্ড করবে আপনার স্পিডটা কত বাড়াবেন কি বাড়াবেন না। কি টাইপের? এটা ইনফারেন্স। ইনফারেন্স। ইনফারেন্স কোশ্চেন। এটা অথমিক্স। প্রাইমারি প্যাসেজ, প্রাইমারি সামারি নাকি? সামারি তো ওভারঅল বলতে হবে। The author makes the point, highlight the portion of the passage primarily. অথর রিজনিং। যদি একটা নির্দিষ্ট লাইনকে বলে দেয়, সেটা কাদের বলতেছে? সেন্টেন্স ফাংশন। A rhetorical purpose নাকি? সেন্টেন্স আচ্ছা, পারপাস। এটা এটা Primary purpose of the passage summary. সামারি। এটা ওয়ার্ড ওয়ার্ড না না, ওয়ার্ড না, এটা তো ওয়ার্ড না। আদার্স মেনশনিং। আচ্ছা, এটা একটা লাইনকে ইন্ডিকেট করতেছে। লাইন লিস্ট। এটা কি লাইনকে ইন্ডিকেট করতেছে নাকি? এই ওয়ার্ডটার কাজ কি, মানে এই এই যে হাওয়ার আছে, তার মানে এমন কিছু যেটা আগের সম্পর্কটাকে হাওয়ার হলে কি মানে কি, এই যে আদার, আগের কথা সেম কথা বলবে না উল্টা কথা বলবে? এই লাইনের কাজ কি, এই কাজটা তাহলে কি কিছু বোঝায়, এটা কি সেন্টেন্স ফাংশনটা বোঝায়, এই এই পুরো আদার বলতে এই তার কথাটা এই পুরোটাকে ইন্ডিকেট করতেছে, কথা বুঝছেন? আর না হাওয়ার না ভাইয়া আবার বলেন। দেখেন, এই যে এখানে যে সেন্টেন্সগুলো বাট হাওয়ার ইয়েটা আছে এখানে, তার মানে কি আগেরটার এটার উল্টা না, এখানে উল্টা না? হুম হুম এখন ওই আগে যে বলছে আদার্স দিয়ে আসলে এই সেন্টেন্স, এই যে এর যে ফাংশন সেটা জানতে চাইছে, এই যে which of the hypothetical situation best illustrate the view of whole others mentioned in the highlighted portion, মানে এই আদার্স আসলে কারা, আদার্স দিয়ে কি বুঝাইতেছে সেটা কথা বলছে, আদার্সের কাজটা কি, আদার্স কি চেঞ্জ করছে কিনা এটা।
আচ্ছা যাই হোক, এটা স্পেসিফিক ধরতে পারতেছেন না, বাট এটা বলে এটা দিচ্ছে প্রথমটা ইনফ্রারেড। প্রথমটা কি মুখস্থ ডাইরেক্ট ফ্যাক্টুয়াল অ্যাকচুয়াল, ইনফারেন্ট। এই যে ইনফার। বলে ও দিচ্ছে আচ্ছা ইনফার। আচ্ছা যাই হোক, আমরা প্র্যাকটিস করতে করতে এটা শিখবো, মক দিয়ে শিখবো, এগুলো হচ্ছে কথা। বাট আমরা ইনশাল্লাহ একটা সময় পরে পারবো, এই বিশ্বাস আমাদের থাকা উচিত। প্যাসেজ সাজেস্ট দ্যাট কি হবে, আমরা অত সাজেস্ট দ্যাট লাইন বলে নাই, কি হবে? অথর রিটোরিক্যাল। লাইন বলে নাই, অত সাজেস্ট কি বাকিরা বলেন? রিটোরিক্যাল। রিটোরিক্যাল পারপাস। পারপেল। প্যাসেজ সাজেস্ট কি হবে? ফ্যাকচুয়াল হ্যাঁ, নাকি? এটা আমার ভাইয়া ভুল হচ্ছে। ইনফারেন্স না ইনফারেন্স কোশ্চেন। তো suggest- কখন হয়? আমি এটা ভাই এটা নোট ডাউন করি, আমার এটা ভুল হচ্ছে। ভাই আগেরটা যে রেটরিক্যাল ছিল না ওটা কিভাবে এটা মানে না আমি এই যে লাইন প্যাসেজ সাজেস্ট দ্যাট আমেরিকান এটা বলতেছে, ঠিক আছে? এটা এই বিপারটা সম্পর্কে প্যাসেজ অথর সাজেস্ট, অথর কি বলতে চাইছে, তাহলে এই অথরটা কে হবে? আমার মেইন অথর। কারণ আমি বলছিলাম যদি মেইন অথর হবে না কখন, যখন স্পেসিফিক লাইন বলে দিবে, যে দেখেন এই যে দেখেন রিটোরিক্যাল পারপাসে এই যে অথর মেনশন অফ দ্য অথর কি একটা বলছে একটা বাইট, আর একটা হচ্ছে অথর মেনশনে একটা লাইন নাম্বার বা একটা কোন একটা পুরো সেন্টেন্স তুলে দিয়ে বললো যে এটা মানে কি, বুঝছেন? এখানে পুরো সেন্টেন্সটা তুলে দিয়ে বলে না, বলছে এই মিনিংটা আসলে অথর কি বুঝাতে সাজেস্ট কি বুঝাতে চেয়েছে, তাহলে এই অথরটা হচ্ছে আমার মেইন অথর, কথা বুঝছি? আচ্ছা আচ্ছা বুঝছি এটা কি এটা এটা তো ইনফারেন্স ইনফারেন্স কোশ্চেন, এটা এটাও তো এটা ইনফারেন্স, এটা এটা ইনফারেন্স। এটা এটা ইনফারেন্স, এটা প্রথমটা The author of the passage mention. অথর লাইন নাই, তাহলে The fact. জি ভাই এটা হচ্ছে অথর হচ্ছে Rhetoric যে কি? লাইনকে বলে দিছি স্পেসিফিক হাইলাইট করা লাইন বলে দিচ্ছে স্পেসিফিক ও। ফ্যাক্টর, এই লাইনকে বলে দিছি, তার মানে এটা কি author purpose. অথর পারপাস। হুম। এটা Argument given which of the following most logically. এটা ভাইয়া critical reasoning নাকি? ক্রিটিক্যাল রিজনিং, এবং এটা সাপোর্ট কমপ্লিট করতে বলছে, মানে আগের লাইনকে জাস্ট হচ্ছে টানতে বলছে, মানে ওই যে অ্যাজাম্পশনে এডিশনাল এভিডেন্স, কথা বুঝছেন? জি। কমপ্লিট দ্য আর্গুমেন্ট মানে এটা এডিশনাল একটা এভিডেন্স দাও, কমপ্লিট করে ফেলা সেন্টেন্স, তার মানে এটা কি টাইপের? সাপোর্ট, কি Support. সাপোর্ট। ওকে, সো আমরা মোটামুটি এটা কি টাইপের? প্রথমটা ইনফার না ইয়া কি বলতেছি এটা কি? ফ্যাকচুয়াল ফ্যাকচুয়াল Actual according to the ওভারঅল passage. আমরা একটা দেখতে কিরকম সেটা আমরা জানছি, এবং আশা করি প্র্যাকটিস করে এগুলো শিখবো। তো এরপর আরেকটা জিনিস হচ্ছে, যারা আমরা বাসায় হোমওয়ার্কটা করি না, বাসায় হোমওয়ার্কগুলো করবো, রাইট? করবো তো, হুম জি ভাইয়া ভিডিওগুলো দেখলে আরেকটু শিখবো, বুঝবো। সো আমরা ধরেন হচ্ছে প্যাসেজ আমরা নিয়েছি, সো আমরা প্যাসেজ সলভ করব। আচ্ছা প্যাসেজ সলভ করার আগে, আচ্ছা এইগুলোর কোনো প্যাসেজ কি ভিডিওতে ছিল? তাহলে আমরা এটা স্কিপ করব। এগুলো ছিল, যারা ভিডিও দেখছেন তার নতুন প্যাসেজ করব, এটাই ছিল। না ভাইয়া ছিল না তো মনে এটা? হচ্ছে। চিনেন কিনা, না চিনলে করবো। ভাই অচেনা লাগছে। আচ্ছা অচেনা লাগলে হবে। আচ্ছা আগে একটা ক্রিটিক্যালি বলি। আচ্ছা এটা কি টাইপের কোশ্চেন? কথা বলে কি টাইপের? সাপোর্ট বলতেছে। সাপোর্ট, তাহলে এটা হচ্ছে সাপোর্ট একটা কোশ্চেন। কি এটা একটা ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন, এইটুকু নিয়ে তো সন্দেহ নাই আছে। কোশ্চেন দেখলে চিনবো না এবার? কথা বলে চিনবো? জি চিনা যাবে। আচ্ছা উপরে একটা চিনবো। এই প্যাসেজের মধ্যে আর্গুমেন্ট কোন জায়গায় আর অথরের ডিসিশন কোন জায়গায় আছে? Therefore. তার মানে এইখানে আছে আমার কি কার কথা? ফাইনাল কথা অথরে আমার কাজ কি হবে? অথর যারে দোষ দিবে বা যা অথরের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে কি করতে হবে? তাকে Support করতে হবে। Evidence দিতে হবে। কথা বলবো।
সাপোর্ট করব। সাপোর্ট করব। এইটুকু পর্যন্ত ক্লিয়ার না কোশ্চেন দেখার পরে? হুম। বাকিরা এই যে ভাইয়েরা একটু অন্য ভাইয়েরা রেসপন্স করেন, বুঝতেছেন আপনারা আসলে আদৌ? এই তিনজন বাদে এই ক্লাসে কতজন আছে আমি তো জানিও না, বাকিরা বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। তাহলে আপনারা রেসপন্স করেন না কেন? বুঝবো কেমন আপনারা বুঝতেছেন? ওকে, গেল। তার মানে আমার কাজ কি হবে, এইখানে আমার পড়বো। আচ্ছা, কেউ একজন এখন আমাকে সাপোর্ট করে, যেভাবে আমরা আমাদের নর্মালি আমরা পড়াই সেটা হচ্ছে একজন ব্যাখ্যা দেয়, দেন আমরা তার ব্যাখ্যা দিই। কেউ একজন লাইনটা পড়ে বলেন, জাস্ট পড়ে। An alarming number of Mediterranean monk seals and endangered species have recently died. ওকে, কি বুঝছি? মানে একটা স্পিসিসের কথা বলছে আগে, মানে টোটালটা যেটা নাকি হচ্ছে হলো অলরেডি মারা গেছে। না। আচ্ছা, মা- আমরা গল্প শুনে দেখেন, an alarming number of স্পিসিস একটা এন্ডেঞ্জার্ড Mediterranean স্পিসিস monk যেটা seals, মারা গেছে। অনেক বেশি পরিমাণে, অ্যালার্মিং নাম্বার মানে কি অনেক বেশি পরিমাণ মেডিটেরিয়ান মং সিল, সিল মানে হচ্ছে তিমি মাছ, তাহলে আমি ধরুন হচ্ছে MMS যেটা একটা তিমি মাছ, এন্ডেঞ্জার স্পিসিস যেটা অলরেডি বিলুপ্তির পথে, হ্যাভ রিসেন্টলি ডাইড, এরা বেশি বেশি মারা যাচ্ছে। অ্যালার্মিং অনেক বেশি পরিমাণ সিল বা তিমি মাছ এখন রিসেন্টলি মারা যাচ্ছে। কথা কি বুঝছি? হুম। সংখ্যাটা অনেক বেশি, তারা যে মারা যাইতেছে, অক্কা পাইতেছে। কথা বুঝছি? হুম। বর্তমানে অনেক বেশি পরিমাণ মারা যেতে গল্প, মানে অনেক বেশি পরিমাণে অ্যালার্মিং নাম্বার অফ বর্তমানে রিসেন্টলি ডাইড, যারা অলরেডি এন্ডেঞ্জার মানে অলরেডি তারা বিলুপ্তি প্রায়। তো এটা রং অ্যাজাম্পশন হয়েছে আপনাদের, কারণ হচ্ছে মাত্র তো শুরু করছেন, বাট এই লাইনটা মানে কি বুঝেছে বুঝছি। জি। হ্যাঁ। ওকে, এবার এই লাইনটা বলো, পরে নাম তো। Postmortem analysis showed the presence of an as yet unidentified virus as well as evidence of a known bacterial toxin. ওকে, তাহলে এই যে মারা গেছে, একটা গল্প দেখেন, মারা যাইতেছে বর্তমানে বেশি, রাইট? এরপর লাইনটা বলতেছে মারা যে যাইতেছে, আচ্ছা ঠিক আছে। পোস্টমর্টেম করে দেখা যাইতেছে যে এখানের মধ্যে যারা যে মারা গেছে তাদের মধ্যে ভাইরাসও পাইছি, আবার কাকে পাইছি? ব্যাকটেরিয়াল টক্সিন। ব্যাকটেরিয়া পাইছি। তাহলে পোস্টমর্টেমে আমি কি পাইলাম, পাই গেলাম যে তাদের মধ্যে ভাইরাসও আছে। মানে পোস্টমর্টেম করে যে দেখলাম যে কিছু মানুষ, কিছু মরছে, কিছু 3 মাস মরছে ভাইরাসের জন্য, কিছু আবার হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য মরছে। কথা কি বুঝছি? জি। মানে পোস্টমর্টমে দুজনকে আমি হচ্ছে দোষী পাপী পাইয়া গেছি। এই দুইটা লাইন দেখেন, দুইটা লাইন গল্প হইলে, একটা হচ্ছে বিশ্বের বর্তমানে অনেক বেশি মারা যাচ্ছে কারণ তিমি মাছরা, এবং এবং তাদের হচ্ছে পোস্টমর্টম করে দেখি যে ভাইরাসের জন্য মরতেছে, আমার ব্যাকটেরিয়ার জন্য মরতেছে। এই দুইটা লাইন ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তারপর Seawater samples from the area where the seals died did contain unusually high concentration of the toxic bacterium. ওকে, কি বুঝছি? মানে আমরা এরিয়া থেকে যে সি ওয়াটারের যে স্যাম্পলগুলো পাই সেখানে, মানে ওয়্যার দ্য সিলস, মানে ইয়াগুলো হচ্ছিল প্রায় হচ্ছে মানে মারা গেছে, এবং এগুলো হচ্ছে হলো হাই কনসেন্ট্রেশনের টক্সিক ব্যাকটেরিয়াম দিয়ে হচ্ছে হলো তৈরি আর কি। আচ্ছা, আমরা যদি আসি, দেখেন ভেঙে ভেঙে পড়েন। সি ওয়াটার স্যাম্পল ফ্রম দ্য এরিয়াস, যে এরিয়াতে ওখান থেকে সি ওয়াটার মানে পানি, আমরা যে স্যাম্পলটা নিচ্ছি, ওয়ার দ্য সিল ডাইড, যেখানে তারা মারা যাচ্ছিল সেখান থেকে কিছু পানি নিয়েছি, সি ওয়াটার, দেখা গেছে কন্টেন আনইউজুয়ালি হাই কনসেন্ট্রেশন অফ টক্সিক ব্যাকটেরিয়া, সেখানে অনেক বেশি পরিমাণ ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। পাওয়া গেছে। বুঝছি? জি। পানি যেগুলো নিছে সেখানে বেশি পাইছি কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। ক্লিয়ার? ব্যাকটেরিয়া বেশি পাওয়া গেছে আর কি। ওকে, এবার এইটুকু হ্যাঁ। হচ্ছে এভিডেন্স যে আমি আলটিমেটলি মানে এই দিকে হচ্ছে তার একটা অ্যাজাম্পশন দিছে মোটামুটি, যে বর্তমানে অনেক বেশি পরিমাণ মারা যাচ্ছে, এবং সেখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জন্য দুইটা মারা যাচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ব্যাকটেরিয়ার তুলনা বেশি পানি থেকে নেওয়ার পরে। ক্লিয়ার? Therefore, পানির স্যাম্পলে ব্যাকটেরিয়া পরিমাণটা এখন বেশি। আসবে হচ্ছে অথর ডিসিশন দিবে যে আসলে কে দায়ী, ব্যাকটেরিয়া দায়ী না ভাইরাস দায়ী, রাইট? এবার আসেন অথর কি বলতেছে বলুন।
পড়েন। আপু পড়েন। which এই নাম্বার হচ্ছে viruses are much আরে আরে more এটা পড়েন না, difficult. এটাকে পড়েন। আচ্ছা, পড়েন এটা। therefore although both viruses and bacterial toxins can kill cells, it is more likely that these deaths were the result of the bacterial toxin. ওকে, এরা বলতেছে, অথবা এসে বলতেছে দেয়ারফর যদিও ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুজনেই মারতে পারে, সেলকে দুজনেই মারতে পারে, কিন্তু হুম। তাহলে অথর কাকে বেশি দায়ী দিতেছে, কার জন্য মরছে বর্তমানে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তাহলে এই যে আসামি পাইছি, আসামিকে ফাঁসি দিব হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য, তাহলে আমার কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে দোষী দেওয়া। তাহলে আমি এখন নতুন একটা লাইন অ্যাড করব, এই লাইনকে অ্যাড করব এখান থেকে একটা এভিডেন্স দিয়ে দিব যে আসলে আমার বর্তমানে যারা মারছে তারা আসলে কার জন্য মরছে, ব্যাকটেরিয়ার কারণে তাহলে মরছে। আমার একটা নতুন একটা এভিডেন্স দিয়ে আসলে ব্যাকটেরিয়াকে ফাঁসি দিব, এইটুকু কাজ। তো এমন কোনো এভিডেন্স দেওয়া যাবে না যেন হচ্ছে আইনের ফার ফকর থেকে বের হয়ে যেতে পারে। মানে ক্রিটিক্যাল রিজনিং এর চিন্তাটা এরকম, আর্গুমেন্ট তুললাম, আমি হচ্ছে ডিসিশন দিলাম, এখন ডিসিশনের সাপেক্ষে একটা প্রমাণ দিয়ে দিব যে হ্যাঁ এবার কেস ক্লোজড। ক্লিয়ার ক্রিটিক্যাল রিজনিং কি? ইয়েস ভাইয়া। আচ্ছা, এবার অপশন 5টা নিজেরা পড়েন মনে মনে। আপনারা জাস্ট তারপরে কি লজিকে আনসার দিয়েছিলেন সেটা আমাকে বলবেন, দেন আমরা সবারটা জাস্টিফাই করব। ই হবে অ্যান্সার। ডি ডি হবে হবে, ডি। এখানে 12 জন আছেন, আমরা অন্তত পক্ষে ম্যাক্সিমাম আনসার চাই। হ্যাঁ, মানে যতটুকু বুঝেছি আমার কষ্টটা একটু সফল করেন। ডি দুইজন, ই একজন, সমস্যা নেই, আপনি পাঁচটা অপশন জাস্ট আনসার দিন প্লিজ। কি হতে পারে ভাইয়া? ভাইয়া ডি। ডি। আপু কি বললেন? আপু শুনি নাই। অপশন ই ভাইয়া। আচ্ছা, ই। 5 জন আর এক 50% তো 7 জনের চাই, আর 2 জন চাই শুধু। 12 জন আছেন, আমি 7 জন চাইতেই পারি। ভাইয়া সি। কোনটা? সি। সি, ওকে। ওকে, আরেকজন। ভাইয়া ডি মনে হচ্ছে। ডি মনে হচ্ছে, ওকে ডান, আমরা পেয়ে গেছি। আমরা এখন আসি, আচ্ছা আমরা এলিমিনেশন করে করে যাই, পরে সবারটা শুনবো। আচ্ছা, প্রথমটা কেন না বলেন তো, একটা বাদ দিয়ে আর কি, কেন না? এখানে তো ডিফিকাল্ট নিয়ে কোথাও বলেই নাই যে ভাইরাস আর মাস মোর ডিফিকাল্ট টু আইডেন্টিফাই, এই ধরনের কোনো কথাই এখানে বলেনি কিছু যে বলা থাকবে ভাইরাসকে এরকম না, আইডেন্টিফাই মানে করতে আমার কঠিন। প্রমাণ দিতে হবে, প্রমাণ। আচ্ছা ধরেন আমি জাস্ট এটা এটা আমার যে যা চাইছে ওইটাকে তো সাপোর্ট করে না। আচ্ছা ঠিক আছে, ওইটা কি এখন আমার কোশ্চেনটা? হ্যাঁ ভাই বল। হ্যাঁ, বললাম যে আমার কোশ্চেন যা চাইছে ওইটাকে কি এটা সাপোর্ট করে? সাপোর্ট তো আর করে না, এর সাথে কোনোই নেই। রাইট, আচ্ছা এখন আসি, আমরা দেখেন উপরে হুম। আমার শুধুমাত্র বের করতে হবে, আমার লক্ষ্য হচ্ছে ব্যাকটেরিয়াকে ফাঁসি দেওয়া। বাট আমি বলতেছি আয়শা উকিল হিসেবে আমি বলতেছি যে আমি একবার ব্যাকটেরিয়াকে দোষী দিয়েছি, দিয়ে আমি আবার বলতেছি যে কেন ব্যাকটেরিয়া দোষী। প্রথম বলছি ভাইরাস আর মাচ মোর ডিফিকাল্ট টু আইডেন্টিফাই ইন
পোস্টমর্টম অ্যানালাইসিস মানে পোস্টমর্টম করতে গিয়ে ভাইরাসে খুঁজে পাওয়া যায় না, মানে আমি ডিফিকাল্ট, আমি কষ্ট লাগে, এই জন্য আমি ব্যাকটেরিয়াকে ফাঁসি দিয়ে দিব, ব্যাকটেরিয়া দোষী। এটা কি একদম আদালতের রায় হইলো ঠিকঠাকভাবে? না ডিফিকাল্ট আইডেন্টিফাই এটা তোমার মেশিনের সমস্যা, তুমি পারো না, এই জন্য তুমি একজন মানে খুনি না তার খুনি খুন করে দিয়ে দিবা। তো জিনিসটা হচ্ছে এটা কিন্তু একটা এভিডেন্স হিসেবে মানে স্ট্রং এভিডেন্স না, দ্যাটস এ বা বুঝছি। ক্লিয়ার? এই বল Clear. বুঝছেন? আচ্ছা 2 নাম্বারটা কেন না? কারণ এখানে একটা এক্সট্রিম ওয়ার্ড আছে কি? অনলি অনলি 3 নাম্বারটা কেন না? এখানে একটা এক্সট্রিম ওয়ার্ড আছে কি? অলওয়েজ প্রেজেন্ট এই যে অলমোস্ট আর লিস্ট আরেকটা Always কথা, 3 নাম্বারটা কেন না? প্রথম প্যাসেজে বলে দিয়েছে যেখানে মারা যায় ব্যাকটেরিয়া সেখানে আমি পাই সবথেকে বেশি পরিমাণ কি পাই? কনসেন্ট্রেশন। বেশি ব্যাকটেরিয়াল টক্সিন অপশন বলছে কম, কম দেওয়াতে কি আমি ব্যাকটেরিয়া ফাঁসি দিব? কম, উল্টা মিলছে? না যে উল্টা ভাবে কথা বলছে, বলছি, তা তো এখানে আসবেই না। ওইখানে বলতেছে প্রমাণ দিতে, এখন আমি বলতেছি যে যেখানে ব্যাকটেরিয়া থাকে সেখানে কম কনসেন্ট্রেশন থাকে ব্যাকটেরিয়া, যে পানিটা নিয়েছিল। এটা উইকেন্ড করে দিলেন না আপনি? আমার তো প্রমাণ দিতে হবে আরো যে ফাঁসি দেওয়ার জন্য। তো কমই দেখা গেল তাহলে তোর মারা গেল তো ভাইরাসের জন্য, ব্যাকটেরিয়ার জন্য তার মরে নাই। মানে আপনি রায় দিলেন যে ব্যাকটেরিয়া দায়ী, আবার আপনি প্রমাণ দিলেন উল্টা, মিলল? যে ভাই বলছেন মানে সমস্যা নেই, লজিক্যালি বুঝছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, ইতে আসি। সেভারাল ইয়ার এগো, অনেক দিন আগে এ লার্জ নাম্বার অফ মং সেল ডাইড ইন দ্য সেম এরিয়া অ্যাজ দ্য রেজাল্ট অফ এক্সপোজার টু ডিফারেন্ট ব্যাকটেরিয়া। মানে ডিফারেন্ট ব্যাকটেরিয়ার জন্য অনেক বছর আগে এখানে আসলে ব্যাকটেরিয়ার জন্য মরছিল কিছু, এই জন্য আমি এখন ধর মোহাম্মদপুরে চুরি হয়েছিল 10 বছর আগে একজন লোকে, আমি আবার গেছি আবার চুরি করছে, ওই লোকে করছে, এটা কি প্রমাণ হয়ে যাবে? ওই লোকটা ধরে নিলে হবে? না ভাইয়া। তাহলে আমি প্রমাণ দিতে পারলাম না ব্যাকটেরিয়ারাই। দিতে আসি, দেখেন ডিতে মেজরিটি মানুষ করে বলছে, তার মানে আমি বিশ্বাস করি আপনারা অনেক অ্যাক্টিভ, সাউন্ডলি অনেক ভালো। নিয়ারলি অল দ্য রিসেন্ট ডেটস কমপ্লিট করতে পরীক্ষা হলে কতক্ষণ টাইম পাওয়া যায়? বলেন ভাই আচ্ছা, এখানে critical reason- অ্যাডাল্টের কথা তো বলা নাই কোনটা? কোশ্চেনে। কোশ্চেনে মানে কিন্তু আমরা কি বলছি প্যাসেজে ক্রিটিক্যাল রিজনিং কি আর বলছি? প্যাসেজ এবং কোশ্চেন মিলবে নাকি লজিক দিতে হবে আমার এখানে? লজিক দিতে হবে ভাইয়া। প্যাসেজে আছে কিনা এটা কি দরকার আছে? না 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 ভাই, আমার এখানে একটু গোল লেগে গেছিল যে এখানে মানে ক্রিটিক্যাল রিজনিং কম্পারিজন। আরসির মধ্যে ওই টপিকগুলো থাকতে হয়, অথবা যখন ইনফারেন্স হয় তখন কিন্তু থাকতে হবে না, অনুমান ঘুরে ফিরে আসতেই পারে। কিন্তু জি ভাই, এই যে এখানে গোলটা লাগছে আমার। ক্রিটিক্যাল রিজনিং পুরোটাই লজিক স্ট্রংলি দিতেছে কিনা, ক্লিয়ার? জি ভাই, এই যে এখানে যে বলছেন মোর সাসেপ্টেবল টু ভাইরাস দেন দ্য অ্যাডাল্ট সিল, আমার এই জায়গাটাতে প্যাচ লাগছিল আর কি। আচ্ছা এবার পড়েন। হ্যালো নিয়ারলি ভাইয়া, অল দ্য রিসেন্ট ডেট ওয়ার অ্যামং অ্যাডাল্ট সেল, বর্তমানে যারা মরছে বর্তমানে সবাই অ্যাডাল্ট, বাট ইয়াং সেলস আর মোর সাসেপ্টেবল টু ভাইরাস দেন অ্যাডাল্ট সেল, মানে ইয়াংরা ভাইরাসের প্রতি বেশি সংবেদনশীল। তার মানে যদি ভাইরাসের কারণে মরতো তাহলে কারা মরতো বেশি? ইয়াংরা মরতো, কারণ ইয়াং তো বেশি সংবেদনশীল, মানে ও মানে অ্যাটাক হয়ে যায় তাড়াতাড়ি। তো ভাইরাসের কারণে মরলে মরতো ইয়াং, কিন্তু আলটিমেটলি নিয়ারলি রিসেন্ট ডেট সব মরছে অ্যাডাল্ট, তাহলে কার জন্য মরছে ইনডাইরেক্টলি বলে দিল? ব্যাকটেরিয়া। বুঝছেন? জি ক্রিটিক্যাল ভাই, রিজনিং নামই কিন্তু ক্রিটিক্যাল রিজন, চিন্তা করতে হবে উল্টা পাল্টা, এবং এগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, কিন্তু আমি বিশ্বাস করি যদি এইভাবে গুছিয়ে পড়তে পারেন আপনি ক্রিটিক্যাল রিজনিংও হবে। ক্লিয়ার? এবার ভাইয়া এগুলা কোশ্চেন কয়টা আসে আর একটা কোশ্চেন একটা কমপ্লিট আসে। করার জন্য আপনার মানে কতক্ষণ সময় পাওয়া যায় স্ট্যান্ডার্ড টাইম যদি বলি? আপনি স্ট্যান্ডার্ড টাইম ধরেন না, আপনি হচ্ছে 3 মিনিট পাবেন বুঝতে এভারেজ। পারছি। ঠিক। তাহলে তো রিডিং স্কিল অনেক ভালো হতে হবে। এসি পারবেন, ওই সময়টা পুরোটাই তো বেড়ে যেতেছে আরসির জন্য। যদি এসি পারেন, এসি 4টা করতে আপনি যখন আপনি বুঝে যাবেন, এই যে প্র্যাকটিস করে ফেলবেন মক টক, এখন
সো কি বললাম, যদি আপনি এসি পারেন বা এগুলো থেকে যদি টাইম বাঁচায় আনতে হবে তখন আরসিতে বেশি সময় দিবেন, তবে একটা আরসিতে এভারেজ 3টা কোশ্চেন সহ টোটাল 5 মিনিট পাবেন আপনি। কথা বুঝছি? রিডিং স্কিল অনেক ভালো হইতে হয় ভাইয়া তাহলে। হ্যাঁ, রিডিং তো এটা তো একটা পরীক্ষা, লেভেল অফ দ্য ডেপথ না, আপনার জানতে হবে না? তো পরীক্ষা, এখন জি আপনি যদি রিডিং স্কিল না পারেন তো আপনাকে ধরে 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 এটাকে শিখতে হবে, সময় নিতে হবে। এই জন্যই তো রিডিং স্কিল অনেকের খারাপ থাকে বিদায় আমি কি বলছি, কিসে বেশি ফোকাস করে স্কোর টানতে হবে। আগে থেকে কিন্তু একটা মানে আপনাকে একটা রোড ম্যাপ বা মাইলস্টোন সেট করে দিয়েছি, সেটা সবার আগে কি করতে হবে বলছি, বলেন কোনটা? সিপিআর এসিতে সবার আগে করে আনতে হবে, তারপর ওয়ান ব্ল্যাঙ্ক, এগুলো ওয়ান ব্ল্যাক এগুলো হয়ে গেলে আর আরসি আন্দাজেও 2-1টা হয়ে যায়, তখন ওই 14টার মধ্যে 2-1টা যদি হয়ে যায় তখন আলটিমেটলি 150 হয়ে যেতেছে। দ্যাটস ওয়াই রিডিংটা পুরোটা ডিপেন্ড করে আপনার উপর, আমি শিখাইতে পারবো না। আপনি প্র্যাকটিস করে 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 গল্প দেখেন, আমি যখন প্রত্যেকটা লাইন পড়ছি ব্রেনের মধ্যে একটা গল্প সেট করছি, দেন লাস্টে যখন আমি অপশনগুলো পড়ছি তখন আমার কাছে এটা বোধগম্য মনে হয়েছে। কথা কি বুঝছি? জি এখন যদি আমি গল্প সাজ না যেতাম, আমি রিডিং করে করে যেতাম, আমার আর এটা মনে থাকতো না, মানে বুঝতামই না কাহিনীটা কি বলতেছে। সো এইটা ডিপেন্ড করে আপনি কত তাড়াতাড়ি আয়ত্ত করতেছেন, এটা সময় লাগবে। এখনো আমাদের কাছে পরীক্ষায় বসতে বসতে আপনার 2 থেকে 2.5 মাস আছে, 3 মাসও আছে। সো ওই সময়টাকে চেষ্টা করেন যে আমি রেগুলার পড়বো, বিশেষ করে কোনগুলো কি প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করবো, বেশি বেশি আমি মক কোশ্চেন প্র্যাকটিস করবো, কারণ ওই কোশ্চেনগুলো এক্সাক্ট রিয়েল কোশ্চেন যেহেতু বাইর দিতেছে, তো রেগুলার চেষ্টা করবো যে মক দিলে ওগুলো পড়ার, ব্রেইনকে প্রেশার দেওয়া। প্রথম দিকে বুঝবো না, অবশ্যই বুঝবো না, আবার এটাকে ট্রাই করেন। কথা ক্লিয়ার? জি ভাইয়া একটা প্রশ্ন ছিল। বল। ভাইয়া ওই যে কেএমএস এর 2টা শীট দিছিলেন, একটা এসিপিআর এর আর হচ্ছে আরসি এর, মানে 350 আর এসিপিআর ওইটা কোশ্চেন ছিল সম্ভবত 1300। তো এইগুলো মকের বাইরে কি এগুলা করতে না, হবে আমাদের, মক নাকি করলে আর শুধু এগুলো করতে মকের? হবে না। আচ্ছা ঠিক আছে। ওগুলো হচ্ছে ওই ব্যাচের জন্য, এই ব্যাচের জন্য। এখন আপনি যদি মকে যান তাহলে তো এটা দরকার নেই, তাই না? আচ্ছা, ওই কোশ্চেন গুলো হচ্ছে মকের বাইরে ছিল এক্সট্রা। হ্যাঁ, মকের বাইরে এক্সট্রা ছিল, যেগুলো হচ্ছে ধরেন আমরা মক কোশ্চেন আনার আগে তো মানুষজন জিআরই রিলেভেন্ট বলতে কেএমএফ পড়তো, রাইট? সো এখন আমি যদি কেএমএফ রিসোর্স আপনাকে না দিতাম, বলতেন যে আমি বোয়া, এই জন্য আপনাকে দিয়ে দিছি আর কি। এখন আপনি পড়েন, এই যেগুলো কিন্তু কেএমএফ এর কোশ্চেন, মানে কেএমএফ এ আসছে, জিআরইতে ওয়ান্স আসছে, সমস্যা নেই, কেএমএফ এর কোশ্চেনগুলো অথেন্টিক। কিন্তু বর্তমানে রিয়েল কোশ্চেনগুলোকে একদম টাইম ধরে যেহেতু আমরা সেট করছি, ওইটা আলাদা। আর এগুলোও তো আপনি প্র্যাকটিস করতে পারেন, ধরেন রিয়েল কোশ্চেনগুলোকে টাইম ধরে যদি প্র্যাকটিস করেন, আর এগুলোকে যদি আনটাইমে প্র্যাকটিস করেন তাও করতে পারেন, কিন্তু আমাদের কাছে এত পরিমাণ রিয়েল কোশ্চেনের রিসোর্স, তাহলে আর দরকারই নেই বাইরে পড়ার। জিনিসটাকে বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া, তাহলে ওইগুলো আর পড়লাম না, আমি আসলে ওইটা শুরু করছিলাম। না, ওইটা আপনি রিয়েল কোশ্চেনটা ধরে ধরে ভালোভাবে শেষ করতে পারলে এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। জি। আচ্ছা, ভাইয়া ফেসবুকে রিভিউ গ্রুপে তো আপনার 60 সেট আর 30 সেটের জয় জয়কার, কিন্তু ভাই কোশ্চেন দেখে ভাই আমি মকের রিসোর্স দেখে তো ভাই আমি কমে আছি। বুঝে নাই কি? ভাইয়া আপনার যে হচ্ছে 60 সেট আর 30 সেট, এটার তো রিভিউ অনেক ভালো, মানে সবাই বলতেছে যে এটা পড়ে হচ্ছে 320 প্লাস পাইছে। কিন্তু ভাইয়া 330 প্লাস আছে, আপনি দেখেন জি ভাইয়া, মানে মোস্ট অফ দা হচ্ছে 320 থেকে 25-এর রেঞ্জটা অনেক বেশি। হ্যাঁ, তো ভাইয়া আমি তো রিসোর্স দেখে ভাইয়া ফ্রাস্ট্রেটেড, কখন পড়বো কবে পড়বো এগুলা। তো এই যে এখন হচ্ছে এই 90 সেটটা যদি শেষ করে যেতে পারেন আপনি ভালো স্কোর ওটু আসবে না। শুনেন, স্কোরটা কিন্তু রিসোর্স সব থেকে বড় কথা, আমি আনাইতেছি না, আনাইতেছেন আপনার পরিশ্রম। দেখেন 90 সেট করতে গেলে আপনার অনেক বেশি ইফোর্ট দিতে হবে না? দিতে হবে, তাহলে কষ্টটা আপনি করতেছেন। প্রচুর সময় লাগবে। আমি জাস্ট একটা অথেন্টিক রিসোর্স দিয়ে আপনাকে হেল্প করতেছি। এখন সাপোজ ধরেন আপনি আমার এখানে এডমিট হইলেন না, আপনি আমি যে ওয়েতে আগাইছি আজকে 1 মাস ধরে, আপনি কি সেই ওয়েতে ছিলেন এর আগে? যারা না ভাই, পরীক্ষা দেবেন, বুঝতামই না। সামনে পরীক্ষা দেবেন মিলু আপু, আপনার কি এই যে আমার 1 মাসে যতটুকু ইমপ্রুভ হয়ে গেছে, আগামী এর আগের 2 মাসে এতটুকু গেছিল? না না ভাইয়া, ভাইয়া, আমি তো আমি তো সবার ডেমো ক্লাস আমি এই ডিসিশনে পৌঁছাতে অনেক সময় লেগে গেছে আমার, মানে এই কোচিং মানে কার সুপারভিশনের মানে ইয়াতে থাকবো আমি, আমি এটা ডিসাইড করতে অনেক সময় চলে গেছে। এখন অনেকটুকু আগাইছে, কিন্তু কথা হচ্ছে ভাইয়া অনেক রিসোর্স, এটা আসলে কিভাবে শেষ করব এটা নিয়ে এখন টেনশনে। আপনি মানে আমি তাও কমে রাখছি। আপনি জানেন যে এর বাহিরেও অনেক রিসোর্স মানুষ বলে আছে। জি ভাইয়া, গ্রুপে দেখছি।
ঠিক আছে, তো আপনি যখন হচ্ছে যে কারো জিজ্ঞেস করবেন আপনাকে লিস্ট দিবে এরকম, আমি খারাপ বলতেছি না, বাট রিসোর্স আছে তো। রিসোর্স ধরে না যে প্রথম বলবে যে ইটিএস অফিসিয়াল, জি একটা বই ভাইয়া। দিলাম, হ্যাঁ। সেকেন্ড কথা দিলাম ইটিএস ভার্বাল রিজনিং। 3 নাম্বার ইটিএস কোয়ান্ট রিজনিং। 4 নাম্বার এরপর হচ্ছে বিগ বুক। 5 নাম্বার 5 LB 5 পাউন্ড বা প্রথমে দিবে ম্যানহাটন, তারপরে যাবেন হচ্ছে 5 LB বা 5 পাউন্ড, তারপরে আসবেন কেএমএফ, তারপরে বলবো যে ভোকাবুলারির জন্য মেগুস এবং মেগুসের এই ফ্লাশ ক্লাট এবং হচ্ছে গ্রেগমেট পড়বেন। এবার আসেন জিওমেট্রির জন্য হচ্ছে নোভা ম্যাথ বাইবেল। এবার আরো আসেন, তারপর হচ্ছে এবার আসেন কেএমএফ এর হচ্ছে টোটাল বলবে 1700 ম্যাথের একটা ম্যাথের জন্য। ভার্বালের জন্য বলবে হচ্ছে যে আপনি আরসির জন্য 450, টিসিএস এর জন্য হচ্ছে 1600 যেটা। এই যে এগুলা বলবে, এগুলা বলার পর লাস্টে আবার বলে যে ওই যে যেহেতু আমার 60 সেট ভাইরাল হয়ে গেছে, 60 সেটের ফি আছে, সেটটা আছে, এটা পড়ে। এইটা হচ্ছে আপনার রিসোর্স। এখন এটা থেকে কত কমাই দিছে আপনাকে বলেন? জি ভাইয়া। জি ভাইয়া। এখান থেকে আপনি এখন আসছেন কি যে আমার জাস্ট বেসিকটা করতেছেন, এসিপিআর করতেছেন, বেসিকের মধ্যে কিন্তু আমি এভরিথিং ডিসকাসড, এগুলো কোনো কিছু দেন আপনি মানে ক্লাসের মধ্যে বেসিক ক্লাসে আপনার কেএমএফ এর নিয়ে ফেলতেছি যেন আপনার এক্সট্রা পেইন না হয়, মানে আপনার কাছে ফিল না হয়, এগুলো করতে হবে। দেন এবার হচ্ছে এই যে ক্লাসে টিসিএস এগুলোর থেকে যে বেসিক মেজরিটি শিখে ফেলে এবার বলতেছি ভাই 90 সেট করেন। এখন বলেন যে এটা কি আপনাকে, এটা সর্বনিম্ন যে 330 এর জন্য টার্গেট। এখন আপনি যদি 90 সেট না করে 30 সেট করেন তখন আপনার 310 টার্গেট রাখবেন। জিনিসটা কি বুঝতে পারছি? জি ভাইয়া, তবে বুঝতে রিসোর্স কিন্তু আমি পারছি। অলরেডি কমাই দিয়েছি এবং একটা সলিড লাইনে নিতে যাই আপনাকে, এইটুকু আপনার বিশ্বাস রাখতে হবে আমার উপর, ঠিক আছে? কারণ জি ভাইয়া, টাইম বিশ্বাস ভাইয়া আছে ভাইয়া, এত রিভিউ দেখছি ভাইয়া, বিশ্বাস না করে উপায় নাই। সেটাই বললাম। এখন রিভিউ বলতে কথা সেম আপনাদের এই যে এখানে যে কয়েকজন মানুষ আছে তাদের রিভিউ কিন্তু আমি শুনবো, কারণ সেম আইসা তো আসবেনি, কিন্তু কথা থাকে তো বলবেন না এসা যে ভাই এটার জন্য জি ভাইয়া, সেম জিনিস। জানাবোই তো ভাইয়া কেমন পরীক্ষা দিলাম। হ্যাঁ সেম জিনিস, আমিও জানি যে এখানে আপনারা লেগে থাকলে ভালো করবে। এবং আরেকটা জিনিস কথা, এই অন রেকর্ডে বলতেছি, এটার জন্য আমি অনেক বেশি পরিমাণ বিভিন্ন মেন্টররা ভিডিও যখন ইউটিউবে ছাড়া আমি দেখি সমালোচনা করে যে অন্য মেন্টরদের মতো আমি বলি না যে এখানে কমন আসবে, মানে মানে ওরা বলে না, বাট আমি বলে বেড়াই, আবার ভিডিও করি সেম জিনিস। আমি এখনো বলতেছি প্লিজ 90 সেট করেন, ম্যাথে 10+ কমন পাবেন, ভার্বালে পাবেন, টোটাল দেখবেন অনেক কমন পাবেন। এখন অন রেকর্ডে বলতেছি। এরপরে আবার পরীক্ষা দেওয়ার পরে বললেন যে ভাই একটা কমন করে না। হয়েছে কি আমার ওই যে ফেক আইডি দিয়ে আমার পেজের মধ্যে রিভিউ সেকশনে দু একদিন অনেক জ্বালাতন হয়েছে মাঝখানে, যে আমরা তো পরীক্ষা দিছি, আমরা তো কমন পাই না, আপনি তো ফেক বলতেছেন। আমি বলছি আপনার আইডেন্টিটি দেন, আপনি কি আমার স্টুডেন্ট? ফেক আইডি দিয়ে দিয়ে তো পরীক্ষা দিতে হয়, জিনিসটা বুঝছেন? এখন আমার স্টুডেন্টরা ঠিকই বলতেছে এবং আজকেও ফোন দিয়েছে যে এক স্টুডেন্টের, উনি হচ্ছে টিচার কুমিল্লা ইউনিভার্সিটি ছিল, উনি আরেকজন টিচারকে রেফার করছে, উনি ফোন দিয়েছে যে মকের জন্য। সেম জিনিস আমি আপনাকে বলতেছি, জাস্ট চোখ বন্ধ করে, আর তো মার্কেটিং করার দরকার নেই, তো আমার মিলা পড়ে তাও বলতেছি যে নিয়ে তো নিয়েছেন, এখন পড়েন চোখ বন্ধ করে, ঠিক আছে? বুঝছেন? জি ভাইয়া। প্রথম কাজ কয়দিনে শেষ করতে পারবো ভাই, এটা হচ্ছে বিষয়। আমার কথা হচ্ছে এখন দেখেন আমি আবার রোডম্যাপ বলি, সেটা হচ্ছে আপনাদের উচিত কি, প্রশ্ন হচ্ছে এটা। উচিত হচ্ছে আপনারা এসিপি এর যে ডিসেম্বর জানুয়ারি দুইটা আলাদা আলাদা ফোল্ডার দিলাম না, জি ভাইয়া। এটা যত আর্লি পসিবল শেষ করে ফেলা, মুখস্থ করেন, ইয়ে করেন, শেষ করে ফেলা, বুঝে, মানে ধরেন ওইখানে তো রেকর্ডিং ভিডিও আছে, তারপরে ধরেন অনেক কিছু রেকর্ডিং ক্লিয়ার না, যেহেতু অনেক আগে করাইছি হয়তো বা ক্লিয়ার নাও থাকতে পারেন, তখন জাস্ট কষ্ট করে আমাকে বললেই হবে, গ্রুপে দিলেই হবে, আমি এটার লজিকটা দিয়ে দিব, কথা কি বুঝছি? তো ওইটা যখন আপনার মনে হয়ে যাবে তখন দেখেন 420টার মতো এসি হয়ে যাবে টোটাল। তো ওই এসি হওয়ার পর আপনি ওই এসিতে যে ওভার কনফিডেন্ট হবেন সেটা জাজ করতে আপনি ওয়েবসাইটে দেখতে পারেন 30-তে, দেখবেন আপনার এসিতে একটা কনফিডেন্স চলে আসছে। এরপরে ওয়ান ব্যাংক কখন এসি শেষ হয়ে যেতে যে ভোকাবুলারিগুলো পড়া হয়ে যাবে অলরেডি, 400 পড়লে তো অলরেডি ভোকাবুলারি দেখা হয়ে যাবে, তখন আপনি ওয়ান ব্ল্যাঙ্কে যাবেন, ওয়ান ব্ল্যাঙ্কটা হবে। আর এদিকে আসছি তো আপনি করতে থাকবেন, এক হয়তো বা 2টা হইতেছে, 12টার মধ্যে 14টার মধ্যে হয়তো বা 2টা হইতেছে, মানে 50% তো 2টা হইতেছে, আপনি চেষ্টা করেন এটা 5টা করার, এইটুকু না, 5টা থেকে 6টা কারেকশন সব হওয়ার দরকার না, আপনি বড় আসছি বাদ দেন,
আপনার তো 5টা আরসি আসবে টোটাল, এর মধ্যে 3টা আরসি আসবে মিডিয়াম ছোট, আর 2টা আসবে বড়। আমি বড়টা স্কিপই করলাম, কারণ আমার তো 170 পাওয়ার দরকার নেই। বাকিগুলোকে একটু সময় নিয়ে, ধরুন 5 মিনিট আছে, এটাকে 10 মিনিট বরাদ্দ দিলাম। তো আমার লেভেলটা ওইরকম আনতে হবে যে 10 মিনিট বরাদ্দ দিলেও যাতে আনসারটা হয়। কথা কি বুঝছেন? 5 জি মিনিট ভাইয়া। জায়গায় তাকে আমি 10 মিনিট দিলাম, তাও আমার আনসারটা হয়। দেখেন আমি যদি ভাই আমি একটা কাজ করছি, বলেন ভাই। মানে আমি হচ্ছে আপনার ওই যে এসে যে 2টা শীট আছে সবগুলো হচ্ছে আপনার প্রিন্ট করে আপনার এখন ওয়ার্ড মিনিং গুলো প্রত্যেকটা ওয়ার্ডের পাশাপাশি লিখে আগাচ্ছি। এটা কি পজিটিভ কিছু হবে না টাইম কনজিউম হবে? হ্যাঁ, এইভাবে আমি আবার কি বললাম যে আপনার জাস্ট কয়েকদিন সময় লাগবে। আর সেকেন্ড তো মাহবুব বা মিলু আপু, আপনার যে আর্লি পরীক্ষাটা দিবেন ধরুন 2 মাস আগে হাতে, নর্মালি এই মকের জন্য 3 মাস রাখতে হয়, রাইট? আপনি বুঝতে দিতে পারতেছেন। তো সেই জায়গায় একটু সময় কম আছে, এটার সমস্যা নাই। আপনি আশা করি যে ডেডিকেশন থাকলে লাস্টের দিকে আর অত পেন লাগবে না। যখন একবার এসি শেষ হয়ে যাবে, ওয়ান ব্যাংক শেষ হয়ে যাবে, এরপর হচ্ছে যে শুধু ম্যাথ বাকি থাকবে আর আরসি। আর তখন প্রথম দিকে ম্যাথ একটা করে দেন, কখন থেকে এই যে আমরা বলছি আর 2 থেকে 3টা ক্লাস আছে ম্যাথ, তারপরে কিন্তু আপনি একটা মক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, কারণ আপনি সবগুলো সিলেবাস জানেন, হয়তো বা ভুলে গেছেন, তবু এটা লাভ। কেন? ধরেন আপনি 20 তারিখের পরে মক দিলেন, একটা ম্যাথ মক দিলেন, আপনি 60 তারিখে একটা খুললেন, টাইম ধরে পরীক্ষাটা দিলেন। সুবিধাটা কি হবে, যখন আপনি পরীক্ষাটা দিবেন, আপনি কিন্তু এতদিন হচ্ছে বাসায় যখন হোমওয়ার্ক করছেন একটা স্পেসিফিক টপিকের উপর হোমওয়ার্ক করছেন, রাইট? যে আমি জি ভাইয়া। জিওমেট্রি করছি। যখন আপনি মকটা খুলতেছেন তখন কিন্তু ওভারঅল সিলেবাসটা সামনে আসতেছে। তো ওভারঅল সিলেবাসের সমস্যাটা কি হয়, আমি অনেক ফর্মুলা বলে দিয়েছি, রাইট? এখন আমি 27টার মধ্যে আমি পারছি মাত্র 5টা, তার মানে আমার লেভেল 5 ধরেন। এখন 5টা পারতে যে আমি যে বাকিগুলো পারি না, ওগুলো একবার অবশ্যই আমার ভিডিও দেখে একবার নোট করে নিতে হবে না খাতাতে। তাতে হবে কি ফর্মুলাটা একবার রিভিশন হলো কিনা। এবার আপনি একটা আলাদা একটা নোট খাতা মেনটেন করবেন, যেটার নাম হচ্ছে কিরুল ল। কোন ফর্মুলাটা ভুলে গেছিলেন এই ফর্মুলাটা লিখে রাখবেন, জাস্ট ফর্মুলাটা। পরের দিন যখন আরেকটা পরীক্ষা দিতে বলবেন, জাস্ট ওই ফর্মুলাটা একবার দেখে নেবেন। তার মানে পরের দিন পরীক্ষার হলে ওই ফর্মুলা দিয়ে কোনো ম্যাথ আসলে আপনার চেষ্টা থাকবে ওটা যাতে বলুন হয়। তার মানে আপনার টার্গেট হচ্ছে 6 পাওয়া। ক্লিয়ার? যখন আপনার 30টার মতো 20টা থেকে 30টার মতো হয়ে যাবে, তখন আপনার কাছে এই এই জিনিসগুলো যখন বারবার রিপিটেশন আসতেছে ফর্মুলাগুলো, তখন আর ফর্মুলা বলবেন না। তারপরের থেকে হবে আপনার ইমপ্রুভমেন্টের কাজ। এখন হচ্ছে আপনার নিজেকে মানে অ্যাডজাস্ট করার সময়, তো তারপরে ইমপ্রুভ করবেন। আর খাতাতে কেন লিখে রাখবেন সবগুলো ম্যাথ, মানে অল্প অল্প করে, মানে এমন না যে আপনি একদম ছোটবেলায় যে নোট করতেন এরকম, জাস্ট যে খাতাটা করবেন পরীক্ষা হলে বসে এই খাতাটা শুধু রেখে দিবেন। তো পরবর্তীতে যেটা ভুল করছেন সেটা আবার টুকে রাখবেন। তাহলে হবে কি, যখন আমি একটা সময় আসবে পরীক্ষার আগের রাতে 2 রাতে দেখবেন পুরো 90টা সেটের কোশ্চেনগুলো চোখের সামনে বাসাইতে হবে, যে আপনি উল্টাই দিয়েছেন, স্ক্রল করতেছেন, হ্যাঁ এটার আনসার তো মোটামুটি এরকম, আনসারটা খাতায় দেখে ফেললেন এরকম, মানে যেহেতু কমন আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কমন আসবে। সো যে 10টা কমন আসবে এই 10টা চিনা উচিত কিনা বলুন? ভাইয়া। আমি কমন পাই, এই 10টা 5 মিনিটে করতে হবে। কমন পাই আমি আনসার করতে পারলাম না, এর থেকে দুর্ভাগ্য কিছু আছে? না ভাইয়া, এর থেকে দুঃখের হ্যাঁ, তার মানে আমি এইটুকু বলতেছি। দুর্ভাগ্য না ভাই, এটা হচ্ছে 5 মিনিটের ভিতর শেষ করতে হবে 10টা, তাহলে হ্যাঁ, এক্সট্রা টাইমটা অন্য জায়গায় দেওয়া যাবে। এইটা, এবং যারা যারা এক্সপিরিয়েন্স শেয়ার করছে তারা কিন্তু তাই করছে না? জি ভাইয়া, এবং তারা বলছে যে মাঝে মাঝে কিছু অঙ্কে শুধুমাত্র ডাটা চেঞ্জ করে দেয়, যেমন 5-এর জায়গায় 10 দিয়ে দেয়, কিন্তু হচ্ছে প্যাটার্ন সেম থাকে। হ্যাঁ, সো এটাই বললাম আপনাদের, এই যে অলরেডি জানেন, দ্যাটস ওয়াই বললাম প্রসেসটা কি। আপনারা যারা অলরেডি মক শুরু করছেন তারা শুরু করেন। যে আর আমি জাস্ট বলছি যে আমাদের হ্যাঁ হোমওয়ার্কটা দিই, তাহলে বুঝবেন আমাদের মাত্র 2টা ক্লাস লাগবে, ম্যাথ শেষ হয়ে যায়। তার মানে 2টা ক্লাস আমরা টানা নিব, তারপর আমরা আবার 80 আবার টানা পড়বো, ওটা নিয়ে সমস্যা নাই। জাস্ট আমি বলি যে আচ্ছা, এবং এখানে কিন্তু ডিটেল ডিসকাশন প্রবাবিলিটি থেকে ধরে সব কিছু থাকবে। নেক্সট ক্লাসটা একটা টপিকের উপরে, তারপরে আরেকটা ক্লাস, সেখানে ডিটেল ডিসকাশন থাকবে প্রবাবিলিটি থেকে ধরে সব কিছু। এখানে 2টা চ্যাপ্টার আছে, এগুলো করবেন। দেন হচ্ছে এখানে এই যে 22 থেকে 49 পর্যন্ত করে আসবেন, এবং এর সলিউশন আমি দিয়ে দিই আপাতত সাথে সাথেই। মানে আপনাদের এখন অনেক বড় টপিক মনে হতে পারে, বাট আমরা মেইনলি যেটা করবেন, মেইন কাজ হচ্ছে আপনার এইটা করবেন, এখানে ম্যাথগুলো দেখে আসবেন, এই ম্যাথগুলো সলিউশন আছে, তারপরে এই ম্যাথগুলো প্রত্যেকটা আমি ক্লাসে করাই দিব। তার মানে কি আপনার মেজর কাজ এটা সবগুলা 2টা টপিক করা, এই ম্যাথগুলো করে আসা ট্রাই করা, না পারলে সমস্যা নেই ক্লাসে করব। কথা কি বুঝছি? জি ভাইয়া। ওকে,
এরপরে দেখেন এটা একটা আরে প্রবাবিলিটি আছে। না না, প্রবাবিলিটি এরপরটা, প্রবাবিলিটি ও হইলে আচ্ছা শেষ, আচ্ছা। তারপরে ডেটার, তার মানে ম্যাথ শেষে তার 2টা ক্লাস, এই কালকে পরশু এবার 3টা ক্লাস আছে, ঠিক আছে? মানে টানা এই 3টা ক্লাস আমরা কমপ্লিট করব। করার পরে আমরা আপনার এবার কাজ হচ্ছে কি, আপনি ডেইলি মক দিবেন, রিভিশন দিবেন, সূত্র বলে গেছেন আবার এটা লিখে রাখেন। আমরা ক্লাস তো করবোই, এইভাবে এখন রেগুলার কাজ হয়ে যাবে। তখন আপনার রেগুলার কাজ যে আপনি সব ফর্মুলা যখন আপনার নোট তো, আর এটা তো বিশ্বাস করতে পারি যে আমরা বেসিক ক্লাসগুলোর সবগুলো ফর্মুলা আলাদা খাতায় নোট করছেন না? জি ভাইয়া। ওকে, সো ওই নোটগুলো জাস্ট রিভিশন করতে, পরীক্ষা মক দিতে গেলেন ওই নোটটা হলে জাস্ট আবার বের করবেন, দিয়ে পরীক্ষা দিতে বসলেন। বসলেই আমি আবার বলতেছি, একদম ভালো করে শুনেন, মকটা দিতে গেলেন একদম টাইম ম্যান্ডেটরি, টাইম ধরে পরীক্ষা দিবেন। টাইমে যদি 2 পান 1 পান কিছু দরকার নেই, ওই একই। দেন ওই বাকি 26 টাইমে আপনি ভিডিওতে দেখবেন, ভিডিওতে দেখে বুঝতেছেন না, ইজিয়েস্ট ওয়েতে বুঝতেছেন না, আপনি সুন্দর করে মেসেঞ্জার গ্রুপে দিবেন, সেটা আমরা সলিউশন দেখব। তারপরে সেকেন্ড কাজ, ভিডিওর দেখা শেষ, এবার কাজ হচ্ছে যে আলাদা আলাদা নোট খাতা, ওই যে আলাদা নামই থাকবে ইরুল্লাহ, ওইখানে শুধুমাত্র ওই যে আজকে যেগুলো করছি সেখানে যে ফর্মুলাটা আমার ব্রেনে আসে না, এক হচ্ছে আমি ফর্মুলা আসছে আমি সিলি মিস্টেক করছি, এটা টোকার দরকার নেই। একটা হচ্ছে আমার ব্রেনে ফর্মুলাটাই আসে নাই, এটা হচ্ছে আলাদা খাতায় নোট করবো। তাহলে পরের দিন ওই ফর্মুলাটার জন্য আমার হয়, আমি এরকম করতাম যে আমার একটা ফর্মুলা সব থেকে বেশি ভুল হইতো, ওই যে মনে আছে প্রথম ক্লাসে পড়াইছি সাম, এক বাদে বাকিদের যে সামটা ক্রমানুপাতি, ধরেন 2 4 4 6 এরকম ধরেন ধরেন হচ্ছে 100, এর যে সাম বের করা পড়াইছিলাম একটা ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। তো এই হ্যাঁ ফর্মুলাটা ভাইয়া। হতে গিয়ে আমার সবসময় প্লাসের জায়গায়, ধরেন হচ্ছে আমরা কি করতাম লাস্ট, এই যে লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইড বাই 2 অথবা লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই 2, এই প্লাস মাইনাস একটু প্রবলেম হয় বারবারে। কথা কি বুঝাতে পারছি? জি ভাইয়া। সো এটার সাথে যে আরেকটা থাকতো, ধরেন লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি প্লাস 1, এভাবে যে থাকতো, এখন এখানে প্লাস না এখানে মাইনাস, এই ডিফারেন্টটা আমার ভুল হইতো, তো আমি খাতায় নোট করতাম। এই জিনিসগুলো জাস্ট যেগুলো যেগুলো ভুল হবে, আপনারও ভুল হবে টুকটাক, এই ভুলগুলো যেন মাথায় না আসে, এগুলো জাস্ট খাতার মধ্যে নোট করে রাখবো, ডিফারেন্সিয়েটার নোট করে রাখবো। এটা জাস্ট শুরু। আপনি আমাকে জানাবেন আপনার লেভেলটা কখন জানেন? জানুয়ারি 15 তারিখে, যে ভাই এখন আমার লেভেল এটা, এখন আমি কোন দিকে যাবো। তার মানে এই 1 মাস হচ্ছে আপনাকে যা পড়াইছি বিগত দিন এগুলো মকে অ্যাপ্লাই করে করে জাস্ট এটাকে রিভিশনের মধ্যে আই না, নিজের মধ্যে অ্যাডজাস্ট করা। যখন আপনি এই অবস্থায় চলে আসবে যে সূত্র সব জানেন, অ্যাপ্লাই করতে পারতেছেন, তখন আপনি পাবেন কত জানেন? 15 থেকে 20-এর মধ্যে, 20ও পার হবে না। তার মানে আপনার লেভেল হচ্ছে 157 থেকে 58, এটা। এরপরে 20-এর উপর কখন যাবে? যখন ওই যে 20-30টা মক শেষ, তারপরে আপনি সিলি মিস্টেক নিয়ে কাজ করতেছেন, যে সিলি মিস্টেক এটা এটা দেখতেছেন, তখন। আর যখন একদম 60টা হয়ে যাবে তখন আপনি একদম প্রিপেয়ার, 30 সেট মক একদম টাইম ধরে দৈনিক 2টা করে দিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা বলে দেবেন। কথা কি বুঝছি? 60 সেট নিজেকে ইমপ্রুভমেন্টে কাজ করবেন, 30 হচ্ছে জাজমেন্টের জন্য। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া আরেকটা কথা ছিল আমার। ভাইয়া আমাদের যে ক্লিয়ার ক্লিয়ার। লাস্ট ক্লাসে একটা কেএমএফ এর শীট দিছিলেন, হুম। ভাইয়া সেটা আমি সলভ করতে গিয়ে যে মানে হচ্ছে কয়েকটা অঙ্ক আর কি পারি নাই, সেটা কি সাপোর্টিং ভিডিওটা দেওয়া আছে? কেএমএফ এর সোল বলতে ভাইয়া ওই যে রেশিও, তারপর হচ্ছে এই যে এই যে এই যে ফাংশন। এই যে এই যে ও জি ভাইয়া, থ্যাংক ইউ। দেওয়া আছে তো, করতে হবে নাকি? আমিও পাইনি। আমরা আচ্ছা দুজনে আমি খুঁজে পাই নাই। হ্যাঁ, জি ভাইয়া আমি খুঁজে পাই নাই ভাইয়া। আচ্ছা আপনারা কি লিংকের পরে ক্লিক করেন না? করছি তো ভাইয়া, কিন্তু ওটা কেন জানি চোখে পড়ে নাই। আচ্ছা আমি একদম লাল করে দিই, আর কি করতে পারি বলেন? আর কিছু করার আছে? না না ভাইয়া, এইটারও ঠিক কিন্তু আছে। সলিউশন দিয়ে দিছি, ধরেন এটাও লাল করে দিই, আপনাদের চোখে হ্যাঁ তো এটাও লাগে একটু না। লাল করে, হ্যাঁ। হ্যাঁ, চোখে তো লাগে না। ওকে, কালার ব্লাইন্ড হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হোমওয়ার্ক দিলাম, নেক্সট ম্যাথ আসে। এবার আসি, হোমওয়ার্ক সবাই ক্লিয়ার? এটা এখন এটা আপনারা করবেন। নেক্সটে শুনুন, আরসি কিন্তু ক্লাস শেষ হয়ে যায় না, আমরা আরসি ক্লাস নিব, টুবলিংকে নিব, বাট আমরা ওগুলো নিজে নিজে ট্রাই করতে থাকেন। আমরা টানা ম্যাথটাকে আপনাদের ওই মক দেওয়ার উপযোগী করে ফেলি, তারপর আমরা আরসি ক্লাস রেগুলার ক্লাসে তো নিবই, ঠিক আছে? টানা 3টা ক্লাস আমরা ম্যাথ নিতে চাইতেছি, কারোর অবজেকশন তো নাই, আছে? কথা বলেন, কারো সমস্যা না ভাই, শেষ করে হইলে ম্যাথটা শেষ হয়ে যায়। ম্যাথটা শেষ করলে অন্তত একটা পার্টে আপনি পরীক্ষায় বসতে পারবেন আর কি, বুঝছি? ভাইয়া কনফিডেন্স বাড়বে। হ্যাঁ সো আমি এটা ট্রাই করি, মানে সবার ক্ষেত্রে ট্রাই করি, আপনাদের ক্ষেত্রে এই জন্য নিয়ে নিলাম। এখন কাজ ভাইয়া, এখানে 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 আমি বলছি সেম কাজ, এখন এটাতে কি করব বলেন তো? হ্যাঁ আন্ডারলাইন করব, তার মানে এর ডিভিশন। তার মানে দেখেন এই যে এখানে একজন,
এখানে কথা বলতে চাও সিনসের পরে এখানে আরেকটা নাকি, তাহলে এই লাইনটা কার, দুইটা লাইন আছে, এই লাইনটা কার, অথরের, রাইট? জি কথা কি ওকে, বুঝতেছেন? হ্যাঁ এই জি লাইনটা ভাইয়া। আমার অথরের, আর উপরের লাইনটা কি আমার আর্গুমেন্ট নাকি? এটা কে বলতেছে? টিবি অ্যাটর্নি। মানে একটা ক্রিটিক্যাল রিজনিং দুইটা পার্ট, এবং এটা হচ্ছে তার আলাদা আলাদা একটা লজিক, মানে লাইন অ্যাড করতে হয়। এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাইয়া। ওকে, তার মানে কষ্ট করে এটা একটু নিজেরা পড়ে, মানে এটা পরে কি আনসার হইতে পারে জাস্ট ডিসকাশন পরে আমি পুরোটা ডিসকাস করে দিব, আগে পড়ে।
এখানে আনসার কি ভাই এ হবে? জি ভাই, আমারও মনে হচ্ছে এ হবে। এই সবাই চাই, 6-7 জন দেন না, উল্টা পাল্টা দিলেও আমরা সমাধান করবো। বি। বি, জি ভাইয়া। সি, ওকে বাকিরা বলে। এ। এ, ভাইয়া এ। এ, পাঁচ আরেকজন। আর কেউ নাই? আচ্ছা সমস্যা নেই, আমরা আসি। যারা এ বলছেন সবারটা হয়েছে, কংগ্রাচুলেশন, মানে আপনার ইয়ে তো ভালো, কি বলে একুরেসি তো ভালো, কংগ্রাচুলেশন। কে কে বলছেন? কে বললেন, মিলা বললেন? জি ভাই। 4 জনের এনে। হুম, আচ্ছা তাহলে তো হলো 4 জন হয়েছে। আচ্ছা সমস্যা নেই, বাকি দুজন এখন আমরা ডিসকাশন করবো। আচ্ছা তাহলে বলেন মিলাবো, আপনি কষ্ট করে উপরে কি বুঝছেন সেন্টেন্স এবং এটা কেন, আপনি জাস্ট আপনার লজিক দেন, দেন আমরা মিলাবো। উপরে কি বলতে চাইছে সেন্টেন্স বলেন তো। তুমি ভাইয়া বলছে যে টিআইবি কর্পোরেশন, যে মানে যেটা এটা কি করে, এটা মানে বুঝাইছে টিআইবি কর্পোরেশন হ্যাজ বিন অ্যাকিউজ অফ নট ডুইং এনাফ টু ডিসকারেজ ইট এক্সিকিউটিভ ফ্রম ডিফ্রডিং দ্য গভর্নমেন্ট। তার মানে এখানে ইন্ডিকেট করছে তারা গভর্নমেন্টকে ডিফ্রড করবে না, ফ্রড করবে না গভর্নমেন্টকে। তো এটার অপোজিট কথা বলছে আহ, মানে পরের লাইনে বলছে দিস অ্যাকুইজিশন ইজ অবভিয়াসলি ফলস। তো ভাই আমি যখন অ্যান্সার করছি তখন আমি প্রথমে নেগেটিভ গুলোকে বাদ দিয়ে নিছি, কারণ আমাকে প্রশ্ন বলছে মোস্ট সিরিয়াসলি আন্ডারমাইন দ্য অ্যান্টনিস আর্গুমেন্ট। তো সেজন্য নেগেটিভ গুলোকে বাদ দিয়ে নিয়ে তারপর ভাই আমি করছি যে প্রথম লাইনটাকে যে সেকেন্ড লাইনটা কি কি বলছে, চাইছে কি, মানে অথর কি বলছে আসলে? অথর বলছে দিস, মানে এই যে মানে অ্যাকুইজিশনটা, মানে প্রথম লাইনটা যেটা প্রথম স্টেটমেন্ট যেটা আছে সেটাকে উনি বলছে এটা ফলস। বলছে যে যারা টিআইবি কর্পোরেশন মানে ওখানে যারা আছে তারা হচ্ছে রং ডুইং করে, মানে তারা তাদের মধ্যে হচ্ছে প্রবলেম আছে, এটা কি বুঝাইছে যে আচ্ছা তারা তাহলে এই নাম্বার ডিফ্রডিং। অপশনে কি বলছে আসলে? জি ভাইয়া। 1 নম্বর অপশন যে আনসার দিলেন এটাতে কি বলছে? এইটাতে ভাইয়া বলছে যে মানে প্রথম লাইনটা এটাকেই হচ্ছে সাপোর্ট করছে। বলছে যে মানে মানে এটার ডেফিনেশনটা দিচ্ছে অ্যাকচুয়ালি। মানে কি বলছে? আচ্ছা শ্যামল ভাই বলেন। এখানে যে বিষয়টা বলছে ভাই, হুম, যে রং ডুইংটা হচ্ছে প্যাসেজটাতে যে প্রথম লাইনটাতে বলছে যে অভিযোগটা আসছে, অভিযোগটা কন্ট্রাডিক্ট করছে কিভাবে, তারা হচ্ছে তাদের সবগুলো কমপ্লেইন বলেন সবগুলো তারা দেখতেছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতেছে। কিন্তু এখানে প্রথম যে অপশনে সেখানে বলছে যে তারা রং ডুইংটাকে কোনটাকে বোঝাচ্ছে। রং ডুইং হচ্ছে ট্যাব কোম্পানির নিজস্ব যে পলিসি আছে তার বাইরে যারা কাজ করবে তাদেরকে রং ডুইং বলতেছে। রাইট, এই তো যে শ্যামল এখানে ভাই তো ঠিক আছে। এই জন্য হচ্ছে এটা হচ্ছে তাদের ইয়াটা এই যে ভাইলেশন শ্যামল হচ্ছে, ভাই ঠিক সরকার আছে, বলতেছে ওকে বা ভাই, আমি অথরিটি তাহলে বলতেছে ডিসকাশন কি দিয়ে বাকিটা যে তারা শুনেন। কি সরকারের বিভিন্ন বিষয়ে মানতেছে, ডিফার করতেছে গভর্নমেন্টের সাথে। জি ভাই আমি কিন্তু এটাই ডিফ্রডিং বুঝাইতে বলতে চাইছি এখানে যে কিন্তু যে বুঝাইতে পারি নাই। বিষয়টাকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, কি মিলা আপু কি এটাই বুঝে দিয়েছেন? হ্যাঁ এটাই বুঝাইতে যাচ্ছি যে ওদের যে পলিসিটা আছে এই পলিসিটার অন্তর্ভুক্ত যেগুলা সেগুলা। হ্যাঁ, তাই এটা তো আমরা যদি না বুঝি আপনি কিভাবে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করবেন আপু? হইলো? না ভাইয়া খুব খারাপ। হ্যাঁ, ফান্ডিং নিলে সবার আগে কি দিবে বলুন তো? সেন্ট্রাল ফান্ডিং কি দেয়? আর এ আর টি এ। সবার আগে কি দেয় কি সেন্ট্রাল আছে? ফান্ডিং?
এটা দেয়। টিএ অথবা আর এ দেয় কখন? যখন আমার টিএ আসে হ্যাঁ, যখন আমার প্রফেসর আপনার সাথে কাজ করতে রাজি ল্যাবে তখন প্রয়োজন দেখি বা ইয়ে আর আছে। আর টিএটা কে দেয়? সেন্ট্রাল দেয়, বুঝছেন? জি ভাইয়া। তো যখন অ্যাপ্লাই করলেন না বুঝে দিলে হবে? বলেন, নেক্সট থেকে আমাকে বুঝাবেন কিন্তু ঠিকঠাক হবে। জি ভাইয়া। আচ্ছা, বলছে টিইবি অ্যাটর্নি, তা অ্যাটর্নি মানে জেনারেল যারা হচ্ছে ওই ধরেন হচ্ছে তারা হচ্ছে উকিল, বলতেছে তারা হচ্ছে কি করে না, তারা হচ্ছে গভর্নমেন্টের যে ডিফল্টিং মানে প্রতারণা করা সেদিকে তারা ডিসকারেজ করে তার এক্সিকিউটিভকে, যে গভর্নমেন্টে প্রতারণা করতে পারবে না। এখন অথর এসে বলছে দিস অ্যাকুইজিশন, তুমি যে বলছো যে তারা প্রতারণা করে না, তো এটা ফলস সিন্স ফলোইং, মানে তারা হচ্ছে তাকে হচ্ছে বলছে একুইজ নট ডুইং ডিসকারেজ করে যেন গভর্নমেন্টে প্রতারণা না করে। এখন এই ক্ষেত্রে বলছে গভর্নমেন্টের প্রতারণা আর ডিফারেন্ট, এটা কিন্তু ডিফারেন্ট। বলছে দিস অ্যাকুইজিশন ইজ অবভিয়াসলি ফলস, তুমি যে কথাটা বলছো এটা অবভিয়াসলি ফলস সিন্স টিবি ফলোইং ইটস ওন রাইট অ্যান্ড পলিসি, নিজস্ব একটা পলিসি আছে রাইট অ্যান্ড রিওয়ার্ডেড দোজ হো রিপোর্ট দ্য রং ডুইং অফ আদার্স, কেউ যদি ভুল করে সেটা যদি অন্য কেউ অন্য বলে দেয় তখন তাকে রিওয়ার্ড করে, পুরস্কার দেয়। প্রবলি ফায়ার্স প্রুভেন গিলটি, মানে যখন হচ্ছে রং ডুইং করছে প্রমাণ পায় তখন তারা বাদ দিয়ে দেয় একেবারে প্রুভেন, মানে ফায়ার করে দেয়। তার মানে তার রিটেন পলিসি অনুযায়ী সে ডিসিশন নেয়, নট গভর্নমেন্টের কোনো ডিসিশন, গভর্নমেন্টের কি আছে সেটা না। এখন আসি উইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু মোস্ট আন্ডারমাইন, তার মানে এটাকে আন্ডারমাইন করতে হবে যে আলটিমেটলি এই যে এই যে কথাটা বলছে যে আমি হচ্ছে তার রিটেন পলিসি আছে সে অনুযায়ী দেখে করে ফেলি, এটা হচ্ছে ফলস। তার মানে আমার আলটিমেটলি দেখতে হবে এরকম কি বলেন রং, তাহলে আমি এখানে যে রং ডুইংটা সেটাই তো ভুল ডিফাইন হয়েছে নাকি? জিনিসটা কি বুঝছি? তো আপনার রং ডুইংটা হচ্ছে ওদের নিজস্ব নিজস্ব ইয়ে করা আর কি, হ্যাঁ, এটা গভর্নমেন্টের আলোকে আসেনি। গভর্নমেন্ট আলাদা আসছে, যেটা কথা কি বুঝছি? ক্লিয়ার? বুঝছে ভাইয়া। ওকে, তো এগুলো পড়তে হবে ভাই আপু, এগুলো হচ্ছে কি নেক্সটে আমরা ক্রিটিক্যাল রিজনিং 8-10টা দিব একটা ক্লাসে, যেটা পড়ে আসবেন ক্রিটিক্যাল রিজনিং ক্লিয়ার হয়ে যাবে। আসছি আমরা হচ্ছে প্রত্যেকটা টাইপের ওই ভিডিওতে আছে, হ্যাঁ ভিডিওতে ব্যাখ্যা করা আছে, এগুলো আগে একটু একবার দেখেন। আবার অনেকগুলো ভিডিও কিন্তু 2টা ভিডিও ছিল, ওখানে প্রায় অনেকগুলো ডিসকাশন করা আছে। দেন আমরা ডেডিকেটেড ভাবে আসছি কয়েকটা ক্লাস করব, দেন আমরা আসলে 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্কের ক্লাস করে এই ব্যাচের সমাধান জানবো। বাট এই যে নলেজগুলো মানে প্র্যাকটিস করতে হবে, আপনি কেএমএফও করতে পারেন যেগুলো ডিটেল দেওয়া আছে। যে হ্যাঁ আরেকটা কথা, আমরা কেএমএফ হচ্ছে ইনক্লুড করে দিই, যে হচ্ছে চান যে আমি আর্টসে নিজে নিজে একটু প্র্যাকটিস করব আগাবো, আমি হচ্ছে এই যে কেএমএফ এর বারবার কমপ্লিটই দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। এই যে এখন হচ্ছে সময় হয়েছে যে আপনাকে দেওয়ার, এই যে দেখেন বারবার এখানে আছে, ক্লিক করলেন কেএমএফ এ বারবার ক্লিক করবেন, এখানে দেখেন ধরেন এখন আমি চাইতেছি যে আমি ডেডিকেটেডভাবে আরসি প্র্যাকটিস করব। তার মানে কি এই যে দেখেন এই যে পিডিএফ, এই পিডিএফটা ওপেন করলে কি হবে আরসি আসলো, এবং এই আরসির প্রায় 50-60টা 70টার মতো সলিউশন এখানে আছে। তার মানে একবার নিজে পড়ার ট্রাই করব, দেন যতটুকু পড়ছি বুঝছি সেটাই না এখানে ভিডিওতে দেখবো, মানে মিলাবো যে আমার লজিকটা মিলতেছে কিনা। তার মানে এখন রিসোর্স আপনাকে গিভেন, আপনি চাইলে কেএমএফ পড়তে পারেন, এখন এই কেএমএফ দিয়ে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারেন যতদিন আছে। মক শুরু করার আগে চাইলে মকও শুরু করতে পারেন সরাসরি, কথা কি বুঝছি? ভাই এইগুলা কি মকের মধ্যে নাই? কি মানে এইখানে কেএমএফ এর এই আরসি গুলা আছে 2-1টা, কোনটা আছে কোনটা না এগুলোকে আমি জাজমেন্ট করছি, খুব একটা তো নাই, এটা তো মানে লেভেল সেম। বাট মকে বর্তমানে কমন কোনগুলো আছে যেগুলো রিসেন্ট যেগুলো করছে সেগুলো, আর এইসব কেএমএফ তো অনেক আগে থেকে রেডি করা, বুঝেন না? ও তো অনেক আগে থেকে রেডি করা থাকে। সো বাট লেভেল আমি বলতেছি কমন কথা যদি অ্যাকসেপ্ট বাদ দিয়ে দেন তখন কেএমএফ দিয়ে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। বাট জিনিসটা হচ্ছে যে কেএমএফ অনেক বড় রিসোর্স, ওইটাকে ছোট করে ফেলা আর কি, কথা বুঝছেন? আচ্ছা, কেউ শুধুমাত্র 1 র্যাঙ্ক এবং এসি প্র্যাকটিস করতে চান, এই যে এখানে পিডিএফ আছে, এখানে সলিউশন আছে, তার মানে রিসোর্স আপনাকে গিভেন, কথা কি বুঝছি? ক্লিয়ার? কথা বলেন, বুঝছেন? জি ভাইয়া। সেম জিনিস কোয়ান্ট, এই যে কোয়ান্টে ওপেন করবেন, কেউ যদি কোয়ান্টে প্র্যাকটিস করতে চান যে আমি হচ্ছে কোয়ান্ট কেএমএফ বাই আপনি যাদের কোয়ান্ট কেএমএফ সুন্দর করে এখানে পুরোটাই সলিউশন দেওয়া আছে, আপনি জাস্ট স্পিন খুলবেন, স্পিন অনুযায়ী আলাদা আলাদাভাবে একদম ক্লিক করে পুরো সলিউশনটা পাবেন, মানে পুরো প্লে লিস্টে পেয়ে যাবেন যে এই যে 1 2 3 যে সেকশন অনুযায়ী। এবং এটা কোথায় পাবেন, এই যে এইখানে লিঙ্ক অথবা এখানে পিডিএফ আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, ও কেএমএফগুলো চলে আসবে। এখন আমরা ওদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, সুন্দর করে ক্লিক করে এখানে রিসোর্স আছে,
আমরা সবই ডিটেল সলিউশন করা আছে, আপনি জাস্ট ওপেন করে পড়বেন। তার মানে আপনি একটা নিজে অ্যাডভান্স হওয়ার জন্য যা দরকার সব আপনাকে গিভেন। এখন যদি আপনি আজকে থেকে আমার সাথে নাও আসেন তাও আপনি পারবেন, কিন্তু আমি সাজেস্ট করি যে আপনি ক্লাস রেগুলার করিয়ে। বুঝতে পারছি? আমরা কে ভাইয়া আগে দেই নাকি অনেকে ক্লাস কোশ্চেন ছিল করতে একটা। চায় না, হ্যাঁ? ভাইয়া আপনি যে কেএমএফ যে একটা দিচ্ছেন না লিংক, ওখানে তো দেওয়া আছে স্প্রিন্ট পাজেল, তো এগুলো আসলে তফাৎটা কি আসলে, মানে কোনটার কি মিনিং? এইটা হচ্ছে কেএমএফ তারা নিজের সেভাবে ওয়েবসাইটে সাজাইছে। স্প্রিন্ট মানে হচ্ছে আগের জিআরইতে 20টা করে কোশ্চেন আসতো একটা সেকশনে, যেভাবে আসছে, যেমন এখন কি আছে একটা সেকশনে 12টা 15টা আসে না? জি ভাইয়া 12টা, হ্যাঁ। একদম একটা সেকশনে 12টা 15টা আসে, আগে এরকম 20টা করে সেকশন আসতো, একটা সেকশনে ডেটা থাকতো, সব থাকতো, এরকম তারা হচ্ছে সাজাইছে যে 25টা এরকম সেকশন, এখানে 500 ম্যাথ আছে, বুঝছি? এখানে সব আছে, মানে মিক্স, মানে একটা কোশ্চেন পরীক্ষার হলে একটা কোশ্চেন কিরকম হইতে পারে, মিডিয়াম হইলে, হার্ড হইলে কিরকম হইতে পারে, সব হার্ড, কথা কি বুঝছি? এভাবে হ্যাঁ, মানে সাজাইছে। ক্যাটাগরাইজ করা সব কিছু। এবং ক্যাটাগরাইজ হচ্ছে এটা যে স্পেসিফিক, ধরেন এখানে আছে শুধুমাত্র জিওমেট্রি, এখানে আছে শুধুমাত্র এরিথমেটিক, এখানে আছে টোটাল 600 ম্যাথ। এই ম্যাথগুলো আমি আপনাদের সব করাই দিয়েছি, দেখেন এই যে ডেট সব করাই দিয়েছি, করাইছি না? জি করাইছি। ভাই এরকম, হ্যাঁ হ্যাঁ এই ম্যাথেরই প্রত্যেকটা সেকশন, এই যে 1 নম্বর সেকশনে যখন যাব, মেজরিটি ম্যাথ দেখবেন, আমরা নিচের দিকে গেলে মেজরিটি ম্যাথ আমরা দেখছি, করছি, পারছি, যে দেখেন এই যেগুলো করছি না, দেখছেন? হ্যাঁ ভাই দেখছি। সো আমরা মেজরিটি ম্যাথ করে ফেলছি, তার মানে কেএমএফ এর জন্য আলাদা কিছু নাই। তবে আপনি চাইলে আমি হচ্ছে এগুলো সবই সলিউশন। আর পাজল হচ্ছে ডিফিকাল্ট লেভেল, হার্ডগুলো সবচেয়ে কঠিন যেগুলো জিআরইতে দেওয়া হয় কেএমএফ এর, এগুলোকে আলাদা কঠিন বলতে যারা মানুষগুলো কম পারে যেগুলো, এগুলো দেয়, এগুলো কিন্তু ওইখানে আছে। সো এগুলো কিন্তু করে ফেলছি, বুঝছি? তো যখন ওভারঅল করতে যাবেন গিয়ে দেখবেন যে কমনই করতেছে, মোটামুটি আমরা ক্লাসে করে আসছি, বুঝছি? সো এরকম এখানে 170টা ম্যাথ আছে এই যে পাজেলে। তো আমি যদি কেউ যদি চান যে আমি ডিফিকাল্ট লেভেল কিছু প্র্যাকটিস করে যাব নিজের ব্রেন ডেভেলপ করার জন্য, তাহলে আপনি জাস্ট ডিফিকাল্ট লেভেলে হচ্ছে 170টা ম্যাথ, আপনি জাস্ট হচ্ছে এই যে এখানে ক্লিক করলেন, আপনি এখানে গেলেন, যাওয়ার পর ধরেন 1 নাম্বার সেকশনটা ওপেন করলেন, যে আমি এখানে এখন ট্রাই করব, এইগুলা করলেন, না পারলে আমার সুন্দর করে আমার ইউটিউবে মানে ভিডিও আছে, ভিডিও দেখে দেখে ইমপ্রুভ করবেন। মানে আপনি এজ একটা অ্যাডভান্স প্রিপারেশনের জন্য যা দরকার, এটা কিন্তু আলাদা একটা বেচ ছিল আমার 5000 টাকার, কোয়ান্ট আলাদা 5, ভালো আলাদা 5, 10,000 টাকার ব্যাচ একসাথে এই ব্যাচের সাথে ইনক্লুডেড আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার যে সেটাকে ইমপ্রুভ করা, এবার নিজে নিজে করা, এটা আপনার কাজ। আমি দিয়ে দিয়েছি মানে এই না যে আপনি আমার নেক্সট ক্লাস করবেন না, ক্লাসে যেন আপনাদের পাই, নাকি মিলু আপু পাবো তো? জি ভাই, ইনশাল্লাহ। জি ভাই থাকবো। তো এইটা হচ্ছে আপনাদের কাজ। হ্যাঁ সো নেক্সটে আমরা এইটুকুই। সো নেক্সট আমরা কোয়ান্টারে 2টা ক্লাস করবো, 3টা ক্লাস, তারপর ইনশাল্লাহ আপনারা মকের জন্য প্রিপেয়ার থাকবেন, ঠিক আছে? ওকে। ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল।